প্রিয় ছাত্রছাত্রী, তোমাদের জিও টিউটোরিয়াল পয়েন্ট এই চ্যানেলে স্বাগত। আজকে আমরা আলোচনা করব মরু অঞ্চলে বায়ুর কার্যের প্রাধান্য দেখা যায় কেন। এটা মাধ্যমিকে 3 নম্বরের জন্য ভেরি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। খুব মনোযোগ সহকারে বোঝো এবং আমি যেভাবে নোটটা লিখে দিয়েছি এইভাবে তোমরা নোটটা তুলে নিয়ে পড়ার চেষ্টা করো। দেখো, পৃথিবীর সর্বত্র বায়ু প্রবাহিত হলেও মরু অঞ্চল এবং উপকূলীয় অঞ্চলে বায়ুর কাজের প্রাধান্য বেশি লক্ষ্য করা যায়। এর কারণগুলি হলো নিম্নরূপ। 1 নম্বর কী হচ্ছে? যান্ত্রিক আবহবিকার। মরু অঞ্চলে যান্ত্রিক আবহবিকার প্রাধান্য বেশি থাকায় কী হচ্ছে না, শিলারাশি চূর্ণ বিচূর্ণ হয়ে বালিকণায় পরিণত হয়, যা বায়ুবাহিত উপাদান রূপে কাজ করে। 2 নম্বর কি? স্বল্প বৃষ্টিপাত। মরু অঞ্চলে বৃষ্টিপাত প্রায় 10 সেমি থেকে 50 সেমি পর্যন্ত হয়। তাহলে কি না, স্বল্প বৃষ্টিপাতের কারণে ভূপৃষ্ঠ হালকা সূক্ষ্ম ও শিথিল শিলাচূর্ণে গঠিত হয়। আর কি 3 নম্বর, উদ্ভিদ আবরণ কম থাকায় কী হচ্ছে না, মাটির বাঁধন কম, ফলে প্রবল ক্ষয়কার্য সম্ভবপর হয়। 4 কি? বাধাহীন বায়ু প্রবাহ। কৃষি শূন্য, প্রায় বৃক্ষ শূন্য ও জল শূন্য প্রান্তর বলে এখানে বায়ু প্রবল গতিতে প্রবাহিত হয় এবং বায়ুর ক্ষয়কার্য অধিক পরিলক্ষিত হয়। 5 হচ্ছে অবঘর্ষ ও ঘর্ষণ প্রক্রিয়া। মরু অঞ্চলে বায়ু অবঘর্ষ ও ঘর্ষণ প্রক্রিয়ায় প্রবল কী হচ্ছে না, ক্ষয়কার্য করতে পারে। আর কি 6 হচ্ছে নিম্নচাপ কেন্দ্র। প্রায়শ এই মরু অঞ্চল কী হচ্ছে না, নিম্নচাপ কেন্দ্র সৃষ্টি হয়। উচ্চচাপের বায়ু প্রবল বেগে নিম্নচাপের দিকে প্রবাহিত হয়। এর কারণে কী হচ্ছে না, মরু অঞ্চলে বায়ুর কার্য অধিক পরিলক্ষিত হয়। এছাড়া বায়ুর সাথে শিলার ঘর্ষণ ও দিন রাত্রির উষ্ণতার পার্থক্যের কারণে মরু অঞ্চলে বায়ুর অধিক কার্য পরিলক্ষিত হয়। আজকে আমরা আলোচনা করব তামিলনাড়ু উপকূলে বছরে 2 বার বৃষ্টিপাত হয় কেন। এই কোশ্চেনটা মাধ্যমিকের জন্য ভেরি ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন। এই কোশ্চেনের ভিডিও দেওয়ার জন্য বহু ছাত্রের অনুরোধ এসেছে, তাই এই ভিডিওটা করা। দেখো, করমণ্ডল উপকূলে বছরে 2 বার বৃষ্টিপাত হয় কেন, এটা আমি অনেক ডিটেলসে আলোচনা করে দিচ্ছি। তোমাদের যদি এই নোটটা বেশি বড় মনে হয় তাহলে আমি ভিডিও শেষে আর একটা ছোট নোট দিয়ে দেব, সেটাও সহজ, সেটা তোমরা ফলো করতে পারো। অথবা এটা যদি ফলো করো তাহলে অন্য ছাত্রের থেকে অবশ্যই বেশি নাম্বার পাবে, গ্যারান্টি দিচ্ছি। দেখো, করমণ্ডল উপকূলে বছরে 2 বার অর্থাৎ গ্রীষ্মকাল ও শীতকালে বৃষ্টিপাত হওয়ার কারণ হলো, দেখো গ্রীষ্মকালে বৃষ্টিপাতের যে সম্ভাব্য কারণগুলো, অর্থাৎ 3টি কারণে গ্রীষ্মকালে বৃষ্টিপাত হয়, সেগুলো আমি সব আলোচনা করে দিয়েছি। 1 নম্বরে দেখো, দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর বঙ্গোপসাগরীয় শাখা অন্ধ্র ও তামিলনাড়ুর করমণ্ডল উপকূলে বৃষ্টিপাত ঘটায়। এই ব্যাপারটা দেখো, এটা হচ্ছে করমণ্ডল উপকূল, এইখান থেকে এইখান পর্যন্ত করমণ্ডল উপকূল। আচ্ছা, একটু লোকেশানগুলো বলে দিই। এই পাশ জুড়ে আছে পশ্চিমঘাট পর্বত, আর এটা আছে পূর্বঘাট পর্বত। ভারতের এই পাশে আছে আরব সাগর, এই পাশে আছে বঙ্গোপসাগর। তাহলে 1 নম্বর পয়েন্টটা কী বলছে না, দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর বঙ্গোপসাগরের শাখা অন্ধ্র ও তামিলনাড়ুর করমণ্ডল উপকূলে বৃষ্টিপাত ঘটায়। দেখো, বঙ্গোপসাগরীয় শাখা যখন ভারতে প্রবেশ করছে তখন এই পাশ দিয়ে পূর্বঘাট পর্বতে ধাক্কা খাচ্ছে, বৃষ্টিপাত ঘটাচ্ছে। দেখো, এই উপকূলটি পূর্বঘাট পর্বতের প্রতিবাদ ঢালে অবস্থিত হয়। মৌসুমী বায়ুর দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের শাখা এখানে পর্যাপ্ত শৈলতক্ষেপ বৃষ্টিপাত ঘটায়। এই ব্যাপারটা দেখো, এটা হচ্ছে বঙ্গোপসাগর। যখন বঙ্গোপসাগরীয় শাখাটা কী হচ্ছে না, ভারতে প্রবেশ করছে, তখন কী হচ্ছে না, এই যে পূর্বঘাট পর্বত অবস্থান করছে, কী হচ্ছে এখানে ধাক্কা খেয়ে প্রতিবাদ ঢালে, অর্থাৎ যে পাশে পর্বতে ধাক্কা খায় সেটা হচ্ছে পর্বতের প্রতিবাদ ঢাল, সেখানে কী হচ্ছে না, প্রবল বৃষ্টিপাত ঘটায়। বোঝা গেল এই পয়েন্টটা? এটাই হচ্ছে মেন পয়েন্ট। আর 3 নম্বর কি বলছে না, এই উপকূল পশ্চিমঘাট পর্বতের অনুবাদ ঢালে অবস্থিত হয়, সামান্য বৃষ্টিপাত হয়। দেখো, এটা হচ্ছে আরব সাগর, এই পাশ দিয়ে হচ্ছে আরব সাগরীয়, অর্থাৎ আরব সাগরীয় শাখা প্রবেশ করছে। এটা আরব সাগরের এই পাশে কী হচ্ছে না, পশ্চিমঘাট পর্বত অবস্থান করছে। তাহলে কী হচ্ছে না, তাদের এই পাশে ধাক্কা খেয়ে প্রবল প্রতিবাদ ঢালে প্রবল বৃষ্টিপাত ঘটাচ্ছে। কিন্তু এই পর্বত অতিক্রম করে যখন যাচ্ছে এই পাশে পূর্বঘাটের দিকে, তখন কী হচ্ছে না, সামান্য বৃষ্টিপাত হচ্ছে। তাহলে 3টি কারণে বৃষ্টিপাত হয় মূলত। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর বঙ্গোপসাগরের শাখা যখন প্রবেশ করছে তখন সেই কারণে বৃষ্টিপাত হচ্ছে। আর কি
না এই বঙ্গোপসাগরের শাখা যখন পূর্বঘাট পর্বতে ধাক্কা খাচ্ছে সেই কারণেও প্রবল বৃষ্টিপাত হচ্ছে, আর কি না আরব সাগরের শাখা যখন পশ্চিমঘাট পর্বতে ধাক্কা খেয়ে অনুবাদ ঢালে যাচ্ছে সেই কারণেও সামান্য বৃষ্টিপাত হচ্ছে। তাহলে গ্রীষ্মকালে মূলত এই তিনটি কারণের জন্য করমণ্ডল উপকূলে বৃষ্টিপাত ঘটে। শীতকালে বৃষ্টিপাত ব্যাপারটা কি না উত্তর ভারতে সৃষ্ট উচ্চচাপের নির্গত বায়ুর সঙ্গে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর সংঘর্ষে ঘূর্ণিঝড়ের সৃষ্টি হয়। এই ব্যাপারটা দেখো না শীতকালে উত্তর ভারত থেকে উচ্চচাপের বায়ু প্রবাহিত হয় আর তখনও দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রবাহিত হতে থাকে। এর জন্য কি হচ্ছে না এইখানে একটা বিশাল ঘূর্ণিঝড়ের সৃষ্টি হয়। ওইটা দুর্গাপুজোর সময় হয় যে ঘূর্ণিঝড়গুলো, সেগুলো এই কারণে হয়। এখান থেকে উচ্চচাপের বায়ু যাচ্ছে আর এখান থেকে তখনও দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু আসতেছে। এই দুটো বায়ুর সঙ্গে সংঘর্ষে কী হয় না ঘূর্ণিঝড় সৃষ্টি হয়, অর্থাৎ আশ্বিনের ঝড় এই কারণে সৃষ্টি হয়ে থাকে। বোঝা গেল? দ্বিতীয়টা কি না প্রত্যাবর্তনকারী মৌসুমী বায়ু বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প সংগ্রহ করে ডান দিকে বেঁকে করমণ্ডল উপকূলে পূর্বঘাটে বাধাপ্রাপ্ত হয়ে বৃষ্টিপাত ঘটায়। এই ব্যাপারটা কি না যখন শীতকাল একবারে প্রপার শীতকাল পড়ে যাচ্ছে তখন কী হচ্ছে না সব উত্তর পূর্ব দিক থেকে সব বায়ু প্রবাহিত হচ্ছে, অর্থাৎ শীতল বায়ু প্রবাহিত হয়ে যখন এইখানে জলীয় বাষ্প সংগ্রহ করে যখন এই দিকে প্রবাহিত হচ্ছে তখন কী হচ্ছে না এই পূর্বঘাট পর্বতে বাধাপ্রাপ্ত হয়ে আবার বৃষ্টিপাত ঘটাচ্ছে। তাহলে গ্রীষ্মকালেও বৃষ্টিপাত হচ্ছে, শীতকালেও বৃষ্টিপাত হচ্ছে। এই কারণে কী হচ্ছে না করমণ্ডল উপকূলে বছরে দুবার বৃষ্টিপাত হয়, একবার বর্ষাকালে অর্থাৎ গ্রীষ্মকালের শেষে বর্ষাকালের শুরুতে হচ্ছে আর একবার শীতকালে। আমি সব কারণগুলো ক্লিয়ার করে বোঝানোর চেষ্টা করলাম, তা সত্ত্বেও তোমাদের যদি কোনো সমস্যা থাকে আমাকে কমেন্ট করো, তাহলে আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব। প্রিয় ছাত্রছাত্রী, তোমাদের জিও টিউটোরিয়াল পয়েন্ট এই চ্যানেলে স্বাগত। আজকে আমরা আলোচনা করব জলপ্রপাতের পশ্চাৎপসরণ হয় কেন, বা জলপ্রপাতের পশ্চাৎপসরণ কী বা কাকে বলে এইটা। আচ্ছা, আলোচনার আগে আমি একটা বিশেষ ঘোষণা করতে চাই। অরিজিৎ দে বলে আমাকে বহু ভিডিওতে কমেন্ট করছে, কিন্তু ওর 18 বছর যেহেতু পূরণ হয়নি তাই জন্য ওর কমেন্ট ইউটিউব থেকে ডিজেবল করে রাখছে। ওর কমেন্টে আমি কোনো উত্তর দিতে পারছি না। ও যদি অনলাইনে টিউশন পড়তে চায় তাহলে এই নাম্বারে যোগাযোগ করবে 8392073854। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে যোগাযোগ করবে, তাহলে আমি ওর কমেন্টের উত্তর দেব। ঠিক আছে, দেখো জলপ্রপাতের পশ্চাৎপসরণের সংজ্ঞাটা কি দেখো না ভূপৃষ্ঠের কোনো জলপ্রপাতকে ক্রমশ নদী উৎসের দিকে সরে যেতে দেখা যায়, এরূপ ঘটনাকে জলপ্রপাতের পশ্চাৎপসরণ বলে। এই ব্যাপারটা কি না এই জলপ্রপাত এটা কী হচ্ছে না ধীরে ধীরে কী হচ্ছে না জলপ্রপাত পেছন দিকে সরে যায়। দেখো অতীতে এইখান পর্যন্ত ছিল জলপ্রপাত, কতটা সরে গেছে, অর্থাৎ এই কঠিন শিলাটা ভেঙে পড়ে গেছে, এই জন্য সরে গেছে বলে এটাকেই বলছে জলপ্রপাতের পশ্চাৎপসরণ। জলপ্রপাত ক্রমশ উৎসের দিকে সরে যায়, তার কারণ কি না পার্বত্য প্রবাহে নদীর গতিপথে কঠিন ও কোমল শিলা পরস্পর আড়াআড়িভাবে অবস্থান করে। আর কি না নদী কঠিন শিলাকে কম ক্ষয় করে কিন্তু নিচের কোমল শিলাকে অবঘর্ষ জলপ্রবাহ ও বুদবুদ ক্ষয়ের মাধ্যমে খুব তাড়াতাড়ি ক্ষয় করে ফেলে। এই ব্যাপারটা হচ্ছে মেন। দেখো কঠিন শিলাকে নদী খুব কম ক্ষয় করে যেহেতু এর কাঠিন্যতা বেশি, কিন্তু নিচের যে কোমল শিলা এই সামান্য জলের তড়ি বা অবঘর্ষ প্রক্রিয়ায় ক্ষয় হয়। আচ্ছা, অবঘর্ষ প্রক্রিয়াটা কি না এই যে নদীতে জল প্রবল পার্বত্য পথে জল প্রবল গতিতে নিচে পড়ছে, এ দ্বারা কী হচ্ছে জলে একটা ঘূর্ণির সৃষ্টি হয়। সেই ঘূর্ণিতে কী হচ্ছে নুড়ি বালি পাথর এগুলো হচ্ছে প্রবল গতিতে ঘুরছে, তার দ্বারা কী হচ্ছে পর্বতগাত্রে যে গর্তের সৃষ্টি হচ্ছে তাকে বলা হচ্ছে অবঘর্ষ ক্ষয়। এই অবঘর্ষ ক্ষয়ের ফলে কী হচ্ছে নদীতে একটা হাঁড়ির মতো গর্তের সৃষ্টি হয়। এই যে হাঁড়ির মতো গর্তের সৃষ্টি একেই বলা হচ্ছে প্রপাতকূপ। ঠিক আছে, আচ্ছা অবঘর্ষ ক্ষয় হলো। জলপ্রবাহ ক্ষয় কি না জলের শক্তির দ্বারা যে ক্ষয় হয় সেটা জলপ্রবাহ ক্ষয়। আর বুদবুদ ক্ষয়, বুদবুদ কি না জলে এই পার্বত্য পথে যখন জল প্রবল গতিতে পড়ে তার মধ্যে অনেক বুদবুদ তৈরি হয়, সেই বুদবুদগুলো কী হচ্ছে না বাস্ট হলে পর্বতগাত্র বিশাল ক্ষয় হয়। তোমাদের জানার জন্য আর একটু বলে রাখি যে 1 সেমির বুদবুদ যদি পর্বতগাত্রে ফেটে যায় তাহলে কী হবে না 18 কেজি প্রায় 18 কেজি লোহার হাতুড়ির সমান আঘাত হয়। বোঝা গেছে? আর 3 নম্বর কি না ফলে কোমল শিলার
এই যেহেতু কোমল শিলাটা বেশি ক্ষয় হয়ে যাচ্ছে, ফলে কোমল শিলার উপর কঠিন শিলাটি বেশ কিছুদিন ধরে ঝুলে থাকে। দেখো এটা যখন আরও ভেতর দিকে ক্ষয় হয়ে ঢুকে যাবে, তখন উপরে কঠিন শিলাটা বহুদিন ধরে কী হবে, ঝুলে থাকবে উপরে। এক সময় উভয় শিলার মধ্যে ভারসাম্য নষ্ট হলে উপরে কঠিন শিলাটি ভেঙে পড়ে। এবার বহুদিন ধরে ঝুলতে ঝুলতে যখন ভারসাম্য নষ্ট হবে, তখন কী হবে না, এই কঠিন শিলাটি তার নিজের ভার এবং জলের বিশাল চাপে কী হবে, ভেঙে পড়বে। বোঝা গেল? তখন জলপ্রপাতটি পিছু হটতে থাকে এবং ক্রমশ উৎসের দিকে সরে যায়। এ যখন ভেঙে নিচে পড়ে গেল, তখন জলপ্রপাতটা আরও অনেক আস্তে আস্তে করে পিছু হটতে থাকবে। এইভাবে কি হচ্ছে, পশ্চাৎপসরণ হচ্ছে। তাহলে কি লিখবে না, উপরিউক্ত কারণে জলপ্রপাতের পশ্চাৎপসরণ ঘটে। উদাহরণ কি না, পৃথিবী বিখ্যাত নায়াগ্রা জলপ্রপাত এভাবে 11 কিমি পশ্চাৎপসরণ করেছে। অর্থাৎ আমেরিকা যুক্তরাষ্ট্রের যে নায়াগ্রা জলপ্রপাত আছে, সেই জলপ্রপাত কী হচ্ছে না, 11 কিমি পেছন দিকে সরে গেছে। তাহলে জলপ্রপাতের যে পশ্চাৎপসরণ হয়, এই উদাহরণটা দিলেই ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে। প্রিয় ছাত্রছাত্রী, আমি যেভাবে উত্তরটা লিখেছি এভাবে তোমরা লেখার চেষ্টা করবে। যদি পারো ছবিটা দিবে, না হলে ছবি বাধ্যতামূলক নয় এক্ষেত্রে, কিন্তু তোমরা এরকমভাবে উত্তরটা লেখার চেষ্টা করবে, তাহলে তোমরা কিন্তু ফুল মার্কস পাবে। আমি ভিডিও শেষে তোমাদের নোটটা ভালো করে দিয়ে দেবো, তোমরা ওখান থেকে স্ক্রিনশট নিয়ে নেবে, নিয়ে পড়াশোনা করবে। আজকে আমরা আলোচনা করব নদীর ক্ষয়কার্যের প্রক্রিয়াগুলি কি কি। আচ্ছা, নদীর ক্ষয়কার্যের প্রক্রিয়াগুলি জানতে হলে, এটা মূলত মাধ্যমিকে বেশি পড়ে অথবা গ্র্যাজুয়েশনেও পড়ে। নদীর ক্ষয়কার্যের প্রক্রিয়া বলতে গেলে একটু ক্ষয়কার্য কাকে বলে, তার শর্ত এবং প্রক্রিয়াগুলো পরে ডিসকাস করবে। ক্ষয় সাধারণ ব্যাপারটা কি, জলপ্রবাহের দ্বারা নদী তার প্রবাহ পথে হচ্ছে নদীর পাড়ে এবং তলদেশে ক্ষয় করে থাকে, একেই বলা হচ্ছে ক্ষয় সাধন। নদীর ক্ষয় সাধন শর্ত কি না, হচ্ছে জলের গতিবেগ। নদীতে যদি জলের গতিবেগ বেশি হয়, অর্থাৎ জল যদি খুব দ্রুত গতিতে প্রবাহিত হয়, তাহলে কি ক্ষয়কার্য বেশি হবে। জলের পরিমাণ বেশি, নদীতে বেশি জল থাকলে কী হবে, ক্ষয় বেশি হবে। শিলাস্তরের প্রকৃতি, অর্থাৎ নদীর এই তলদেশ বা পার্শ্বদেশে কী হবে না, নরম শিলা যদি থাকে, নরম শিলা থাকলে কী হবে, নদী সহজে ক্ষয়কার্য করতে পারবে। আর কঠিন শিলা থাকলে সহজে ক্ষয়কার্য করতে পারবে না এবং ক্ষয় কম হবে। নদী বাহিত পদার্থের আয়তন ও পরিমাণের উপর, নদী যদি বড় বড় বোল্ডার এবং কি বিভিন্ন পদার্থ বহন করে, তাহলে কি হচ্ছে, নদীর শক্তি বেশি, অর্থাৎ প্রবাহের শক্তি বেশি, তখন কী হবে, বেশি করে ক্ষয় সাধন করবে। অর্থাৎ পদার্থের আয়তন ও পরিমাণ বেশি হলে নদীর ক্ষয় বেশি হবে। আচ্ছা, এবার ক্ষয়কার্যের প্রক্রিয়াগুলি একটু জেনে নাও ভালো করে। ক্ষয়কার্যের প্রক্রিয়া 6টি প্রক্রিয়ার মাধ্যমে নদী ক্ষয়কার্য করে থাকে। এগুলি হলো জলপ্রবাহজনিত ক্ষয়। জলপ্রবাহজনিত ক্ষয় কি না, নদী তার প্রবাহ পথে জলপ্রবাহের দ্বারা, অর্থাৎ যে জল প্রবাহিত হচ্ছে সেই জলের দ্বারা, সেই জলের শক্তির দ্বারা কী হচ্ছে, নদীর অর্থাৎ পার্শ্বদেশে এবং নিম্নদেশে ক্ষয় করে। এটা সাধারণত পার্বত্য অংশে বেশি হয় এই ক্ষয়টা, ঠিক আছে। দ্রুতগতি যে জল প্রবাহিত হচ্ছে, তার দ্বারা নরম নরম শিলাখণ্ড কী হবে, ক্ষয়িত হয়ে চলে আসবে। এটাই হচ্ছে জলপ্রবাহজনিত ক্ষয়। অবঘর্ষজনিত ক্ষয় কি, দেখো এখানে আমি চিত্রের দ্বারা বোঝানোর চেষ্টা করছি যাতে তোমাদের সহজে বোধগম্য হয়। এ দেখো বড় ছোট বোল্ডার খণ্ডগুলো কি হচ্ছে না, নদীর পার্শ্বদেশে অথবা নিম্ন দেশে কী হবে না, আঘাত করবে, তার দ্বারা যে ক্ষয় হবে তাকে বলা হচ্ছে অবঘর্ষজনিত ক্ষয়। অর্থাৎ নদীবাহিত নুড়ি, বালি, কাঁকর এইসবের দ্বারা কী হচ্ছে না, নদীর পার্শ্বদেশে এবং নিম্নদেশে যে আঘাতের ফলে নদীর কী হচ্ছে পাড় ক্ষয় বা নিম্ন ক্ষয় হবে, তাকে বলা হচ্ছে অবঘর্ষজনিত ক্ষয়। দেখো এই যে দিয়েছি। আচ্ছা, এবার ঘর্ষণ ক্ষয় কি, ঘর্ষণ ক্ষয় ব্যাপারটা, নদীতে বিভিন্ন বোল্ডার খণ্ড কী হচ্ছে বাহিত হচ্ছে, সেই বোল্ডার খণ্ডগুলো পরস্পরের সঙ্গে ধাক্কাধাক্কি করছে। এই দেখো এখানে ছবির দ্বারা দিয়েছি, এই একটা বোল্ডার খণ্ড, এই একটা, পরস্পরের সঙ্গে ধাক্কাধাক্কি করে যে ক্ষয়টা হবে সেটা হচ্ছে ঘর্ষণ ক্ষয়। বোঝা গেল?
আচ্ছা, সংঘর্ষ ক্ষয়টা কি? এটা তোমরা দিতেও পারো, না দিতেও পারো। সংঘর্ষ ক্ষয় ব্যাপারটা কি না, বন্যার সময় যখন নদীতে প্রচুর জলপ্রবাহ হচ্ছে তখন কি হচ্ছে না, বড় বড় বোল্ডার নদীর জলপ্রবাহের দ্বারা বাহিত হচ্ছে। সেই বড় বড় বোল্ডারগুলি যখন নদীর তলদেশে অথবা কী হচ্ছে পার্শ্ব দেশে আঘাত করে, তার দ্বারা কী হচ্ছে যে ক্ষয় হয় তাকে বলছি সংঘর্ষজনিত ক্ষয়। অর্থাৎ বন্যার সময় কেবল এই ক্ষয়টা বেশি লক্ষিত হয়। আচ্ছা, বুদবুদজনিত ক্ষয়, এটা একটু ভালো করে বুঝবে। বুদবুদ ব্যাপারটা কি না, নদীতে যখন প্রবল ঢেউ উঠবে তার দ্বারা কিছু না, অথবা বাতাস বইবে তখন কিছু বড় বড় কিছু বুদবুদ, অর্থাৎ নদীর জলের মধ্যে বায়ুর কণা, সেগুলো লক্ষ্য করা যাবে। সেই বুদবুদ কী হচ্ছে না, নদীর ফাটলে যদি প্রবেশ করে এবং কী হচ্ছে সেটা যদি বাস্ট করে অর্থাৎ ফেটে যায়, তখন যে ক্ষয় হবে সেটা হচ্ছে বুদবুদজনিত ক্ষয়। এটা আর একটু ভালো করে দেখো। নদীর ধরো এখানে আমি বোঝানোর মানে সুবিধার্থে আমি এখানে একটা ফাটল তৈরি করেছি। এই ফাটলে কী হচ্ছে না, এরকম একটা বুদবুদ অবস্থান করছে। তখন আবার কী হবে, জলের দ্বারা, জলপ্রবাহের দ্বারা বা জলের ধাক্কার দ্বারা কী হবে, এই বুদবুদটা আরও সংকুচিত হয়ে যাবে। অর্থাৎ বায়ুর এটা আরও বড় থেকে এখান থেকে এরকম সংকুচিত হয়ে যাবে। সংকুচিত হওয়ার পর সে আর সংকুচিত হতে পারবে না, সে করে বাস্ট করে যাবে, অর্থাৎ হয়ে যাবে, ফেটে যাবে। তখন তার দ্বারা কী হচ্ছে না, এই পার্শ্ববর্তী এই শিলাখণ্ডগুলো কী হবে, ক্ষয় হবে। অর্থাৎ এখানে 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 এগুলো শিলাখণ্ডগুলো ক্ষয় হয়ে যাবে। এটা দেখো, একটা 1 সেমির বুদবুদ, 1 সেমি ব্যাসের বুদবুদ কী হবে না, 18 কেজি হাতুড়ির সমান আঘাত করে। অর্থাৎ 1 সেমির বুদবুদ যদি বাস্ট করে তখন কি না, 18 কেজি হাতুড়ি একটা পাথরে মানে মারলে যে শক্তিটা হয় সেরকম 1 সেমির বুদবুদ যদি বাস্ট করে, ফেটে যায় শিলাগাত্রে, তখন কী হবে, সেই একই পরিমাণ শক্তি উৎপন্ন করবে। তাহলে কি খুব ভয়ঙ্করভাবে ক্ষয় হবে নদী পাড়। আর কি দ্রবণজনিত ক্ষয়, দ্রবণজনিত ক্ষয়টা সাধারণত চুনাপাথরযুক্ত অঞ্চলে এই ক্ষয়টা লক্ষ্য করা যায়। কী হচ্ছে দ্রবণজনিত ক্ষয় ব্যাপারটা কি না, নদীতে কী হচ্ছে বিভিন্ন অম্লযুক্ত জল প্রবাহিত হচ্ছে। সে অম্লযুক্ত জলের প্রবাহের কারণে কী হচ্ছে নদীর পাড় অথবা তলদেশের কী হচ্ছে শিলা কী হচ্ছে দ্রবীভূত হয়ে যায় রাসায়নিক প্রক্রিয়ায়, বা হচ্ছে বিয়োজিত হয়ে যাচ্ছে রাসায়নিক প্রক্রিয়ায়, তাকেই বলা হচ্ছে দ্রবণজনিত ক্ষয়। এটা সাধারণত চুনাপাথরযুক্ত অঞ্চলে হয়। চুনাপাথর অঞ্চলে কীরকম হয় না, কার্বন ডাইঅক্সাইডযুক্ত জল যখন চুনাপাথরের উপর দিয়ে যায় তখন কী হচ্ছে সেই জলের প্রভাবে কী হচ্ছে চুনাপাথর গলে যায়, তাকেই বলা হচ্ছে দ্রবণজনিত ক্ষয়। আজকে আমরা আলোচনা করব বহুমুখী নদী পরিকল্পনা বা মাল্টিপারপাস রিভার প্রজেক্ট। বহুমুখী নদী পরিকল্পনা আলোচনা করার আগে আমি তোমাদেরকে যেটা বলতে চাইছি, আমি যেভাবে নোটটা তৈরি করেছি এরকমভাবে তোমরা পরীক্ষায় উপস্থাপন করবে, তাহলে ফুল মার্কস পাবে, গ্যারেন্টি দিচ্ছি ফুল মার্কস পাবে। এরকমভাবে নোট কিন্তু তোমরা পরীক্ষায় লিখবে। আমি খুব সহজ করে নোটটা তৈরি করে দিচ্ছি, তোমরা এইভাবে পরীক্ষায় লিখবে এবং পড়বে। এসো, আচ্ছা দেখো, বহুমুখী নদী পরিকল্পনা কাকে বলছি না, একাধিক উদ্দেশ্য সাধনের জন্য এবং নদী অববাহিকা অঞ্চলের অধিবাসীদের সর্বাঙ্গীন উন্নতি সাধনের জন্য নদীতে বাঁধ দিয়ে নদীর জলকে সুসংহত ব্যবহারের পরিকল্পনাকে বহুমুখী নদী পরিকল্পনা বলে। ঠিক আছে, একাধিক উদ্দেশ্য সাধন করবে এবং কি নদী অববাহিকা অঞ্চলের অধিবাসীগণের সর্বাঙ্গীন উন্নতি সাধনের জন্য নদীতে কী হচ্ছে বাঁধ দিয়ে নদীর জলকে সুসংহত ব্যবহারের পরিকল্পনাকে বহুমুখী নদী পরিকল্পনা বলছি। এটা বোঝা গেল? আচ্ছা, এর অনেকগুলো উদ্দেশ্য আছে। মেনলি এই উদ্দেশ্যের জন্য বা এই প্রয়োজন মেটাতে নদী পরিকল্পনা করা হয়। কি, যেমন জলবিদ্যুৎ উৎপাদন, বন্যা নিয়ন্ত্রণ, মৎস্য চাষ, জলসেচ, 5 হচ্ছে জলপথ পরিকল্পনা, 6 হচ্ছে পর্যটন কেন্দ্র স্থাপন। এইসব উদ্দেশ্য সাধনের উদ্দেশ্যে তাহলে বহুমুখী নদী পরিকল্পনা করা হচ্ছে। আচ্ছা, উদাহরণ কি বলবে? দেখো, উদাহরণ এরকম দিতে পারো, রাজ্য, নদী,
প্রকল্প বা প্রকল্পের নাম। দেখো ওড়িশা রাজ্য, আচ্ছা ওড়িশা রাজ্যের নাম চেঞ্জ হয়ে বর্তমানে ওড়িশা হয়েছে, এই জন্য ওড়িশা নদীর নাম কি হচ্ছে মহানদী, আর কি প্রকল্প হচ্ছে হীরাকুন্দ বাঁধ প্রকল্প হলো। আর হচ্ছে ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গে কি হয়েছে নদীর নাম দামোদর, প্রকল্পের নাম ডিভিসি বা দামোদর ভ্যালি কর্পোরেশন। আজকে আমরা আলোচনা করব কালবৈশাখী ঝড় বা নর্থ ওয়েস্টার কি। দেখো যেরকমভাবে আমি আলোচনা করছি এরকমভাবে তোমরা পরীক্ষায় লেখার চেষ্টা করবে, তাহলে কিন্তু ফুল মার্কস পাবে। নামকরণ না, মূলত বৈশাখ মাসে এই ঝড় হয় বলে একে কালবৈশাখী ঝড় বলছি। সংজ্ঞা কি না, গ্রীষ্মকালের বিকেলবেলা মূলত এপ্রিল মে মাসে কি হচ্ছে পূর্ব ভারতের পশ্চিমবঙ্গ, আসাম এবং প্রতিবেশী দেশ বাংলাদেশে কি হচ্ছে না বজ্র বিদ্যুৎ সহ যে ঝড় বৃষ্টি সম্পন্ন হয় তাকে বলছি কালবৈশাখী। আরেকবার বলছি, গ্রীষ্মকালের বিকেলে মূলত এপ্রিল মে মাসে পূর্ব ভারতের পশ্চিমবঙ্গ এবং আসাম এবং প্রতিবেশী দেশ বাংলাদেশে যে বজ্র বিদ্যুৎ সহ ঝড় সংগঠিত হয় তাকে বলছি কালবৈশাখী। আচ্ছা এর বৈশিষ্ট্য কি না, দেখো এই ঝড়টা হওয়ার সময় কি উত্তর পশ্চিম দিক থেকে আসে, এই জন্য এর নাম নর্থ ওয়েস্টার। নর্থ থেকে আসে নর্থ আর ওয়েস্ট পশ্চিম থেকে ওয়েস্টার, নর্থ ওয়েস্টার বলা হয়। উত্তর পশ্চিম দিক থেকে প্রবাহিত হয় বলে এই ঝড়ের গতিবেগ থাকে কত না 60 থেকে 80 কিমি পার ঘন্টা। অসমে এই ঝড়কে কি বলা হয় বর দইছিলা। অসমে কালবৈশাখী ঝড়কে বর দইছিলা বলা হয়। সৃষ্টির কারণ কি না, ছোটনাগপুর মালভূমি অঞ্চলে গভীর নিম্নচাপের কারণে এই কালবৈশাখী ঝড়ের সৃষ্টি হয়। আচ্ছা প্রভাব কি না, এই কালবৈশাখী ঝড়ের প্রভাবে কি হচ্ছে না 10 থেকে 15 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা কমে যায়, আর কি না বোরো ধান ও অন্যান্য ফসলের ক্ষতি হয়। আচ্ছা এই 10 থেকে 15 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা কমে যায় বলতে, ধরো আজকে যে উষ্ণতা ছিল 30 ডিগ্রি সেন্টিগ্রেড, কালবৈশাখী ঝড় হওয়ার পরের দিন কত হবে না 20 ডিগ্রি সেন্টিগ্রেড হয়ে যাবে। এটাই হচ্ছে এরকম উষ্ণতা কমে যায়, আরও বেশি কমতে পারে, আমি 10 ডিগ্রি বললাম। আচ্ছা শর্ট করে আরেকবার বলে দিচ্ছি কালবৈশাখীর নামকরণ। তাহলে বৈশাখ মাসে এই ঝড় সংঘটিত হয় বলে একে কালবৈশাখী ঝড় বলছি। সংজ্ঞা কি, গ্রীষ্মকালের বিকেলে মূলত এপ্রিল মে মাসে কি হচ্ছে না পূর্ব ভারতের পশ্চিমবঙ্গ এবং আসামে এবং প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশে যে বজ্র বিদ্যুৎ সহ ঝড় সংগঠিত হয় তাকে বলছি কালবৈশাখী। এর বৈশিষ্ট্য কি না, এটা উত্তর পশ্চিম দিক থেকে প্রবাহিত হয় বলে একে নর্থ ওয়েস্টার বলা হয়। আর এর গতিবেগ 60 থেকে 80 কিমি পার ঘন্টা, 60 থেকে 80 কিমি পার ঘন্টা। আর কি না অসমে এই ঝড় বর দইছিলা নামে পরিচিত। সৃষ্টির কারণ ছোটনাগপুর মালভূমি অঞ্চলে গভীর নিম্নচাপের কারণে এই কালবৈশাখী ঝড়ের সৃষ্টি হয়। আর প্রভাব কি, এর ফলে কি হয় না 10 থেকে 15 ডিগ্রি উষ্ণতা কমে যায়, অর্থাৎ পরিবেশের উষ্ণতা 10 থেকে 15 ডিগ্রি সেন্টিগ্রেড কমে যায়। আর কি না বোরো ধান এবং অন্যান্য ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি সংগঠিত হয়। আজকে আমরা আলোচনা করব পশ্চিমী ঝঞ্ঝা কি বা পশ্চিমী ঝামেলা কাকে বলে। অবস্থান উত্তর পশ্চিম ভারতে পাঞ্জাব, হরিয়ানা, রাজস্থানে শীতকালে পশ্চিমী ঝঞ্ঝা বা পশ্চিমী ঝামেলা দেখতে পাওয়া যায়। নামকরণ কি না, শীতকালে রৌদ্র করজ্জ্বল আবহাওয়ার মধ্যে বিঘ্ন ঘটে বলে একে পশ্চিমী ঝঞ্ঝা বা পশ্চিমী ঝামেলা বলে। উৎপত্তির কারণ কি না, ভূমধ্যসাগরীয় পশ্চিমা বায়ু কি হচ্ছে না শীতকালে পাঞ্জাবের পশ্চিম দিক থেকে প্রবেশ করছে। এই বায়ুর সঙ্গে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর সংঘাতে কি হচ্ছে না পশ্চিমী ঝঞ্ঝা সৃষ্টি হচ্ছে। আরেকবার বলছি, ভূমধ্যসাগরীয় পশ্চিমা বায়ু কি হচ্ছে না শীতকালে পাঞ্জাবের পশ্চিম দিক থেকে প্রবেশ করে। এই বায়ুর সঙ্গে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর সংঘাতের ফলে
পশ্চিমী ঝঞ্ঝা বা ঝামেলার সৃষ্টি হয়। আচ্ছা, প্রভাব কি না এর প্রভাবে হালকা বৃষ্টিপাত সংঘটিত হয়, পার্বত্য অঞ্চলে তুষারপাত সংঘটিত হয় বা তুষারপাত ঘটে থাকে, আর কি না শীতকালীন তাপমাত্রা হঠাৎ করে কমে যায়। আরেকবার শর্ট করে বলে দিচ্ছি, উত্তর পশ্চিম ভারতে পাঞ্জাব, হরিয়ানা, রাজস্থানে শীতকালে পশ্চিমী ঝঞ্ঝা বা পশ্চিমী ঝামেলা পরিলক্ষিত হয়। নামকরণ কি না শীতকালীন রৌদ্র করজ্জ্বল আবহাওয়ার মধ্যে বিঘ্ন ঘটায় বলে একে বলা হচ্ছে পশ্চিমী ঝঞ্ঝা। উৎপত্তির কারণ ভূমধ্যসাগরের পশ্চিমা বায়ু পাঞ্জাবের পশ্চিম দিক থেকে শীতকালে প্রবাহিত হয়, এর সঙ্গে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর সংঘর্ষে কিছু পশ্চিমী ঝঞ্ঝা সৃষ্টি হয়। প্রভাব কি হালকা বৃষ্টিপাত সংঘটিত হয়, পার্বত্য অঞ্চলে তুষারপাত ঘটে থাকে, শীতকালীন তাপমাত্রা হঠাৎ করে কমে যায়। আজকে আমরা আলোচনা করব আশ্বিনের ঝড় কাকে বলে বা আশ্বিনের ঝড় কি। সংজ্ঞাতে কি বলবে না পশ্চিমবঙ্গে আশ্বিন মাসে ঘূর্ণবাতের প্রভাবে যে প্রবল ঝড় বৃষ্টি হয় তাকে বলছি আশ্বিনের ঝড়। উৎপত্তির কারণটা একটু ভালো করে বুঝে নাও, এই কারণটা বুঝে নিলেই তাহলে আশ্বিনের ঝড় তোমাদের একবারে ক্লিয়ার কনসেপ্ট হয়ে যাবে। আচ্ছা দেখো, মূলত অক্টোবর নভেম্বর মাসের দিকে কি হচ্ছে না ভারতের উত্তর পূর্ব অংশ থেকে কি হচ্ছে না প্রত্যাবর্তনকারী মৌসুমী বায়ু প্রবাহিত হচ্ছে, আর এই সময় কি হচ্ছে না সমুদ্র থেকে সামুদ্রিক বায়ু প্রবাহিত হচ্ছে। এই দুটো বায়ুর সংঘর্ষের ফলে কি হচ্ছে না সমুদ্রে ঘূর্ণবাতের সৃষ্টি হয়। এই ঘূর্ণবাতের ফলে কি হচ্ছে না সাইক্লোন সৃষ্টি হচ্ছে, একেই বলছি আশ্বিনের ঝড়। উৎপত্তির কারণ তাহলে কি না অক্টোবর নভেম্বর মাসে কি হচ্ছে না প্রত্যাবর্তনকারী উত্তর পূর্ব মৌসুমী বায়ু ভারতের উত্তর পূর্ব দিক থেকে প্রবাহিত হচ্ছে, আর ওই সময় কী হচ্ছে না সমুদ্র থেকে সামুদ্রিক বায়ু প্রবাহিত হচ্ছে। দুটোর মুখোমুখি সংঘর্ষের ফলে কী হচ্ছে না সমুদ্র অঞ্চলে ঘূর্ণবাতের সৃষ্টি হচ্ছে। এই ঘূর্ণবাতকেই বলা হচ্ছে সাইক্লোন। এর প্রভাবে কী হচ্ছে না পশ্চিমবঙ্গে যে ঝড় বৃষ্টি হচ্ছে তাকেই বলছি আশ্বিনের ঝড়। আচ্ছা, প্রভাব কি না বঙ্গোপসাগরীয় উপকূলীয় রাজ্যগুলিতে প্রবল ঝড় বৃষ্টি হয় এর প্রভাবে, আর কি হচ্ছে না সামুদ্রিক অঞ্চলে অর্থাৎ উপকূলীয় অঞ্চলে কি হচ্ছে প্রবল জলোচ্ছ্বাস সৃষ্টি হচ্ছে, আর কি না এর প্রভাবে আমন ধানের ব্যাপক ক্ষতি হয়, আর কি না এই আশ্বিনের ঝড়ের ফলে কি হচ্ছে না উষ্ণতা হঠাৎ করে কমে যায়। আজকে আমরা আলোচনা করব লু বা লু বায়ু কি। সংজ্ঞা কি গ্রীষ্মকালে মূলত এপ্রিল মে মাসে কি হচ্ছে না উত্তর পশ্চিম ভারতে পশ্চিম দিক থেকে এক প্রকার উষ্ণ ও শুষ্ক বায়ু ভূপৃষ্ঠের সমান্তরালে প্রবাহিত হয়, একে বলছি লু। আচ্ছা, প্রবাহ স্থান কি কোথায় কোথায় প্রবাহিত হয়? রাজস্থান, পাঞ্জাব, হরিয়ানা, আরও কোথায় গুজরাট, উত্তরপ্রদেশ, কখনো কখনো বিহার, ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গ পর্যন্ত প্রবাহিত হয় এই লু বায়ু। উৎপত্তির কারণ কি না লম্ব সূর্যকিরণের ফলে ভূপৃষ্ঠ অত্যন্ত উত্তপ্ত হওয়ার কারণে চাপ ঢাল বেশি হয়। এই চাপ ঢালের পার্থক্যের কারণে কি হচ্ছে না ভূপৃষ্ঠের সমান্তরালে এই উষ্ণবায়ু প্রবাহিত হয়। আচ্ছা, বৈশিষ্ট্য কি লু বায়ুর বৈশিষ্ট্য কি না এই বায়ুর উষ্ণতা 40 থেকে 50 ডিগ্রি সেন্টিগ্রেড হয়ে থাকে। এই বায়ুর সর্বাধিক গতিবেগ কত 30 থেকে 40 কিমি পার ঘন্টা, আর কি না বায়ুর চাপ ঢাল খুব বেশি হয়। আচ্ছা, কি আরও বৈশিষ্ট্য আছে, সকাল 10টার পর থেকে এই লু বায়ু প্রবাহিত হতে শুরু করে, দুপুরবেলা হচ্ছে এর সর্বাধিক গতিবেগ কত হয় 30 থেকে 40 কিমি পার ঘন্টা, আর সন্ধেবেলার দিকে এর তীব্রতা কমতে থাকে। আচ্ছা, প্রভাব কি না এই লু বায়ুর প্রভাবে প্রচুর মানুষ ও গবাদি পশু মারা যায়। সঙ্গেটা আরেকবার বলছি, গ্রীষ্মকালে উত্তর পশ্চিম ভারতে কি হচ্ছে না পশ্চিম দিক থেকে এক প্রকার উষ্ণ ও শুষ্ক বায়ু প্রবাহিত হয়, একে বলছি লু। আচ্ছা, প্রবাহ স্থান কোথায় না রাজস্থান, পাঞ্জাব, হরিয়ানা, গুজরাট, উত্তরপ্রদেশ এইসব রাজ্যে এটা প্রবাহিত হয়। উৎপত্তির কারণ সূর্যরশ্মি লম্বভাবে পতিত হওয়ার কারণে ভূপৃষ্ঠ খুব উত্তপ্ত হয়। উত্তপ্ত হওয়ার কারণে কি হচ্ছে বায়ুর চাপ ঢাল খুব বেশি হয়, বায়ু অনুভূমিকভাবে প্রবাহিত হতে শুরু করে।
আচ্ছা, বৈশিষ্ট্য কি না এই বায়ুর উষ্ণতা 40 থেকে 50 ডিগ্রি সেন্টিগ্রেড হয়ে থাকে। এই বায়ুর সর্বাধিক গতিবেগ 30 থেকে 40 কিমি পার ঘন্টা। আর কি না বায়ুর চাপের ঢাল খুব বেশি হয়। এই বায়ু সকাল 10টার পর প্রবাহিত হতে শুরু করে। দুপুরবেলা এই বায়ুর গতিবেগ সব থেকে বেশি হয় এবং সন্ধ্যেবেলার দিকে এই বায়ুর তীব্রতা কমতে থাকে। প্রভাব কি না প্রচুর মানুষ ও গবাদি পশু মারা যায় লু বায়ুর প্রভাবে। আজকে আমরা আলোচনা করব বৃষ্টির ছায়া অঞ্চল বা রেন শ্যাডো রিজিয়ন কাকে বলে। সংজ্ঞা বৃষ্টির ছায়া অঞ্চলের সংজ্ঞাটা জানার আগে শৈলতক্ষেপ বৃষ্টিপাতটা কাকে বলে একটু জেনে নাও, তাহলে এটা বৃষ্টির ছায়া অঞ্চলটা বুঝতে আরো সুবিধা হবে। দেখো শৈলতক্ষেপ বৃষ্টিপাতটা কাকে বলছি না জলীয় বাষ্পপূর্ণ বায়ু প্রবল গতিতে প্রবাহিত হওয়ার সময় কি হচ্ছে পাহাড়ে বা মালভূমিতে ধাক্কা খেয়ে উপরে উঠে কি হচ্ছে না ঘনীভূত হয়ে কি হচ্ছে বৃষ্টিপাত ঘটায়। একে বলছি শৈলতক্ষেপ বৃষ্টিপাত। অর্থাৎ পাহাড়ে শৈল অর্থাৎ পাহাড়ে ধাক্কা খেয়ে বায়ু উপর দিকে উঠে শীতল হয়ে যে বৃষ্টিপাত ঘটাচ্ছে তাকে বলছি শৈলতক্ষেপ বৃষ্টিপাত। আচ্ছা, এবার বৃষ্টির ছায়া অঞ্চল ব্যাপারটা কি সংজ্ঞা কোনো একটা সুউচ্চ পর্বতের প্রতিবাদ ঢালে উষ্ণ ও আর্দ্র বায়ু বাধা পেয়ে উপরে উঠে কি হচ্ছে প্রবল বৃষ্টিপাত ঘটানোর পর ওই বায়ুটা পর্বতের অর্থাৎ প্রতিবাদ ঢালের বিপরীত দিকে যায়, অর্থাৎ অনুবাদ ঢালের দিকে যায়। অনুবাদ ঢালের দিকে যখন প্রবাহিত হয় তখন কি হচ্ছে না ওই বায়ুতে আর জলীয় বাষ্প থাকে না বলে কি হচ্ছে না বৃষ্টিপাত প্রায় সামান্য পরিমাণে হয়। এই জন্য একে বলছি বৃষ্টির ছায়া অঞ্চল। অর্থাৎ এই পাশে প্রবল বৃষ্টিপাত হচ্ছে কিন্তু তার পর্বতের বিপরীত পাশে আর বৃষ্টি প্রায় হচ্ছে না, এই জন্য একে বৃষ্টির ছায়া অঞ্চল বলছি। আবার একবার শর্ট করে বলে দিচ্ছি বৃষ্টির ছায়া অঞ্চলের সংজ্ঞাটা। কোনো সুউচ্চ পর্বত গাত্রে কি হচ্ছে উষ্ণ আর্দ্র বায়ু ধাক্কা খেয়ে তার প্রতিবাদ ঢালে কি হচ্ছে না প্রবল বৃষ্টিপাত ঘটাচ্ছে। বৃষ্টিপাত ঘটানোর পর ওই বায়ুটা যখন অনুবাদ ঢালে পৌঁছায় তখন ওই বায়ুতে আর জলীয় বাষ্প থাকে না, আর কি হচ্ছে না ওই বায়ুটা নিচের দিকে নামার সময় কি হচ্ছে উত্তপ্ত হয়ে যাচ্ছে, তখন কি হচ্ছে ঘনীভূত হতে পারছে না। এই জন্য এখানে বৃষ্টিপাত প্রায় হয় না, এই জন্য একে বলছি বৃষ্টির ছায়া অঞ্চল রেন শ্যাডো রিজিয়ন। আচ্ছা, কেন বৃষ্টির ছায়া অঞ্চল সৃষ্টি হচ্ছে কি কি কারণে? দেখো কারণ এক অনুবাদ ঢালে বায়ুতে পর্যাপ্ত জলীয় বাষ্প থাকে না। ব্যাপারটা কি না এই পাশে জলীয় বাষ্পপূর্ণ বায়ু ধাক্কা খায় উপর দিকে উঠছে, উঠার সময় কি হচ্ছে না উপরে উঠে ঘনীভূত হয়ে প্রবল বৃষ্টিপাত ঘটিয়ে দিচ্ছে। তাহলে বায়ুতে যে পরিমাণ জলীয় বাষ্প ছিল তারা ঘনীভূত হয়ে বৃষ্টিপাত রূপে ঝরে পড়ছে। তার আর বায়ুতে বিশেষ জলীয় বাষ্প থাকছে না, তখন কি হচ্ছে না ওপাশে যখন যাচ্ছে জলীয় বাষ্পহীন বায়ু ওপাশে যাচ্ছে, তখন কি হচ্ছে এই জন্য তারা আর ঘনীভূত হওয়ার সুযোগ পাচ্ছে না। আরেকটা কি না অনুবাদ ঢালের গা বেয়ে বাতাস নামার সময়, এটা প্রতিবাদ ঢাল এটা অনুবাদ ঢালের গা বেয়ে বাতাস নামার সময় কি হচ্ছে না উষ্ণতা বেড়ে যায়, ফলে বায়ু ঘনীভূত হওয়ার সুযোগ পায় না। এইটা মনে রাখবে বায়ু যখন নিচ থেকে উপর দিকে উঠবে তখন বায়ু শীতল হয়, আবার উপর থেকে যখন নিচের দিকে নামবে কি হয় না সংঘর্ষ হয়। বায়ুতে সংঘর্ষ হওয়ার সময় কি হচ্ছে না বায়ু আরও উষ্ণ হয়ে যায়। দেখো এই পাহাড় অতিক্রম করার পর যখন নিচের দিকে নামতে থাকবে তখন কি হচ্ছে না বায়ু নিচের দিকে নামার জন্য সংঘর্ষের ফলে উত্তপ্ত হওয়ার জন্য কি হচ্ছে ওতে যে সামান্য পরিমাণ জলীয় বাষ্প থাকছে সে আর ঘনীভূত হওয়ার সুযোগ পাচ্ছে না। বায়ু উত্তপ্ত হয়ে যাওয়া মানে কি হবে না সে জলীয় বাষ্প ধারণ ক্ষমতা তার আরও বেড়ে যাবে, ঘনীভবন হওয়ার সুযোগ পাবে না। এই উত্তপ্ত হওয়ার কারণে কি হচ্ছে না বায়ু আর ঘনীভূত হওয়ার সুযোগ পায় না, এই কারণে এই অঞ্চলে অনুবাদ ঢালে বৃষ্টির ছায়া অঞ্চল সৃষ্টি হয়েছে। উদাহরণ কি একটা উদাহরণ দেখো চেরাপুঞ্জি থেকে 70 কিমি দূরে শিলং বৃষ্টির ছায়া অঞ্চলের উদাহরণ। তাহলে চেরাপুঞ্জিতে প্রায় 1400 সেন্টিমিটার বৃষ্টিপাত হচ্ছে, কিন্তু চেরাপুঞ্জি থেকে কিছু দূরে এই যে 70 কিমি দূরে শিলং পাহাড় সেখানে প্রায় বৃষ্টির ছায়া অঞ্চল সৃষ্টি হয়েছে, অর্থাৎ বৃষ্টি প্রায় হচ্ছে না। আর কি না পশ্চিমঘাট পর্বতের পূর্ব ঢালেও বৃষ্টির ছায়া অঞ্চল সৃষ্টি হয়েছে, এই কারণে এই ব্যাপারের জন্য বৃষ্টির ছায়া অঞ্চল সৃষ্টি হয়েছে। আজকে আমরা আলোচনা করব রেগুর বা কৃষ্ণ মৃত্তিকা কাকে বলে। দেখো রেগুর বা কৃষ্ণ মৃত্তিকা কাকে বলে সংজ্ঞা
দাক্ষিণাত্য মালভূমি অঞ্চলে বিদার অগ্নুৎপাতে উদ্ভূত ব্যাসল্ট শিলা থেকে যে কালো রঙের মৃত্তিকা সৃষ্টি হয়েছে তাকে রেগুর বা কৃষ্ণ মৃত্তিকা বলে। তাহলে সংজ্ঞা কি? দাক্ষিণাত্য মালভূমি অঞ্চলে বিদার অগ্নুৎপাতে উদ্ভূত ব্যাসল্ট শিলা থেকে যে কালো রঙের মৃত্তিকা সৃষ্টি হয়েছে তাকে রেগুর বা কৃষ্ণ মৃত্তিকা বলে। অবস্থান কোথায়? না মহারাষ্ট্র মালভূমি, গুজরাটের ব্রজ, বরোদা, সুরাট, মধ্যপ্রদেশের পশ্চিমাংশ, কর্ণাটকের উত্তর ভাগ, অন্ধ্রপ্রদেশের উত্তর পশ্চিম ভাগ, এই সব স্থানে কি হচ্ছে না এই কৃষ্ণ বা রেগুর মৃত্তিকা সৃষ্টি হয়েছে। আচ্ছা, ভারতবর্ষের মোট এলাকার 17% স্থানে এই কৃষ্ণ মৃত্তিকা অবস্থান করছে। উৎপত্তি: 13 কোটি বছর পূর্বে বিদার অগ্নুৎপাতে উদ্ভূত ব্যাসল্ট শিলা থেকে এই কৃষ্ণ বা রেগুর মৃত্তিকার সৃষ্টি হয়েছে। বৈশিষ্ট্য কি? এই মৃত্তিকায় তুলো চাষ খুব ভালো হয় এবং এই মৃত্তিকা কালো রঙের বলে একে কি বলছে? ব্ল্যাক কটন সয়েল বা কালো তুলা মৃত্তিকা। এই মৃত্তিকা ব্যাসল্ট শিলা থেকে উৎপত্তি হয়েছে। এই মৃত্তিকায় চুন ও কাদার ভাগ বেশি থাকে। এই মৃত্তিকার জল ধারণ ক্ষমতা খুব বেশি। আর কি না এই মৃত্তিকা ক্ষারধর্মী হয়ে থাকে। তাহলে গুরুত্ব কি? না এই মৃত্তিকা তুলো চাষের পক্ষে বিশেষ উপযোগী এবং এখানে মিলেট, তৈলবীজ, তামাক, ইক্ষু, কাজু বাদাম প্রভৃতি চাষ করা হয়ে থাকে। আজকে আমরা আলোচনা করব বন মহোৎসব কি। এই প্রশ্নটি মাধ্যমিকে 2 নম্বরের জন্য একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। তোমরা ভালো করে এটা মন দিয়ে বুঝবে। দেখো, বন মহোৎসব কাকে বলে বা বন মহোৎসব কি? না ভারতে প্রতি বছর জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহে মৌসুমী বায়ুর আগমনের সঙ্গে সামঞ্জস্য রেখে যে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয় তাকে বলা হচ্ছে বন মহোৎসব। আরেকবার বলছি, ভালো করে বুঝে নাও। ভারতে প্রতি বছর জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহে মৌসুমী বায়ুর আগমনের সঙ্গে সামঞ্জস্য রেখে যে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয় তাকে বলা হচ্ছে বন মহোৎসব। আচ্ছা, এর প্রবর্তক কে? না এর প্রবর্তক হচ্ছে ডক্টর এ কে মুন্সি। ডক্টর এ কে মুন্সি এই বন মহোৎসব এর প্রবর্তন করেন। এর হচ্ছে 2টি প্রকল্প রয়েছে। কি কি? না দুর্গম অঞ্চলে আকাশ থেকে বীজ ছড়ানো হয়। আর কি না একটি শিশু একটি গাছ প্রকল্প গ্রহণ করা হয়, অর্থাৎ একটি শিশু জন্ম হলে একটি গাছ লাগাও, এরকম একটা কনসেপ্ট। আচ্ছা, এর উদ্দেশ্য কি? দেখো, বন সংরক্ষণের মাধ্যমে পরিবেশ দূষণ রোধ করা। আর কি না অরণ্য সমীক্ষা ও গবেষণা করা। আর কি না স্বাভাবিক উদ্ভিদ আবরণের মানচিত্র তৈরি করা। আজকে আমরা আলোচনা করব সামাজিক বনসৃজন কাকে বলে। দেখো, সামাজিক বনসৃজন কাকে বলছি? পরিত্যক্ত, অব্যবহৃত ও পতিত জমিতে বনসৃজনের মাধ্যমে পরিবেশ, অর্থনীতি ও মানুষের উপকার সাধন করাকে বলা হচ্ছে সামাজিক বনসৃজন। আরেকবার বলছি, সমাজের পরিত্যক্ত, অব্যবহৃত ও পতিত জমিতে বনসৃজনের মাধ্যমে পরিবেশ, অর্থনীতি ও মানুষের উপকার সাধন করাকে বলা হচ্ছে সামাজিক বনসৃজন। উদ্দেশ্য কি? না পরিবেশের ভারসাম্য বজায় রাখা, গ্রামীণ মানুষের কাঠের চাহিদা পূরণ করা। আর কি না গ্রামীণ অর্থনৈতিক উন্নতি সাধন করা। সামাজিক বনসৃজনের জন্য উপযুক্ত স্থানগুলি কি কি? না রেল লাইনের পার্শ্ববর্তী এলাকা, রাস্তার ধার বরাবর, খালের ধার বরাবর, রিক্ত বনভূমিতে, শহরের ফাঁকা স্থানে, ফুটপাতের ধার বরাবর এবং মরুভূমির আশেপাশে প্রভৃতি স্থানে সামাজিক বনসৃজন করা হয়। উপযুক্ত গাছগুলি কি কি? ইউক্যালিপটাস, সুবাবুল, আকাশমণি, নিম, নারকেল প্রভৃতি। আচ্ছা, এর সুবিধাগুলি কি কি? এটা অবশ্যই তোমরা লিখবে। সামাজিক বনসৃজনের সুবিধা দেখো, ভূমিক্ষয় রোধ করা, গ্রামীণ মানুষের জ্বালানির যোগান বৃদ্ধি করা। আর কি পশু খাদ্যের যোগান বৃদ্ধি করা, গ্রামীণ মানুষের আয় বৃদ্ধি করা, দূষণ প্রতিরোধ করা আর প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখা।
প্রিয় ছাত্রছাত্রী, জিও টিউটোরিয়াল পয়েন্ট এই চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তোমাদের সকলকে শুভ শারদীয়ার আগাম শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করব গঙ্গা অ্যাকশন প্ল্যান এই বিষয়ে। দেখো, গঙ্গা অ্যাকশন প্ল্যান এই গঙ্গা নদীর দূষণ রোধ করার জন্য এটা তৈরি করা হয়েছিল। আমি নোটটা মোটামুটি শর্ট করে বিশদে তৈরি করেছি। তোমরা যদি পারো পুরোটা লেখার চেষ্টা করবে, না হলে এই নিচের অংশগুলো শুধু পয়েন্টগুলো তুলে দিলেই হবে। দেখো, কি হচ্ছে না, ভারতে ব্যাপক মাত্রায় গঙ্গা নদীর দূষণ ঘটেছিল। এই দূষণ রোধ করার জন্য কি হচ্ছে না, 1985 সালে কেন্দ্রীয় গঙ্গা প্রাধিকরণ স্থাপিত হয়। এর ফলস্বরূপ গঙ্গা অ্যাকশন প্ল্যান নামে একটি কর্মসূচি গ্রহণ করা হয়। এই কর্মসূচির বিষয়ে এখানে ব্যাখ্যা করা হয়েছে। আচ্ছা, গঙ্গা অ্যাকশন প্ল্যানের কাজগুলি কি কি? না, নদীতে পতিত নর্দমা সমূহকে ঘুরিয়ে দেওয়া। অর্থাৎ গঙ্গা নদীর সাইডে বড় বড় শহর আছে, প্রায় 27টা শহর আছে। এই শহরের সব নর্দমা গঙ্গা নদীতে পড়ছে। সেই নর্দমাগুলোকে যাতে বিভিন্ন দিকে ঘুরিয়ে দেওয়া যায় বা তার জলকে শোধন করা যায়, এইসব করা হয়েছিল। তাহলে কি, নদীতে পতিত নর্দমা সমূহকে ঘুরিয়ে দেওয়া, আর কি না, নর্দমার দূষিত জলকে শোধন করা, নদীকে শক্তির উৎস হিসাবে সম্পদ রূপে গণ্য করা, আর কি না, নদীকে সর্বত্রভাবে দূষণমুক্ত করা। এগুলি ছিল এদের প্রাথমিক কাজ, এবং পরবর্তীকালে তারা বিভিন্ন দূষণ প্রতিরোধমূলক কর্মসূচি গ্রহণ করে। এগুলো আমি বিশদে আলোচনা করেছি। তোমরা যদি এই পরবর্তী এই কর্মসূচিগুলো দিতে না চাও, তাহলেও কোনো অসুবিধা নেই। 2 নম্বরের জন্য সংজ্ঞা আর এইটুকু লিখলে যথেষ্ট। আচ্ছা দেখো, দূষণ রোধে গৃহীত কর্মসূচিগুলো কি কি? না, 4টে কর্মসূচি নেওয়া হয়েছিল। একটা হচ্ছে বিনিয়োগমুখী কর্মসূচি, অর্থাৎ প্রচুর অর্থ ব্যয় করে বিভিন্ন কর্মসূচি নেওয়া হবে। আর একটা প্রতিরোধমূলক, বিভিন্নভাবে প্রতিরোধ করার জন্য আইন প্রণয়ন করে। আর একটা বৈজ্ঞানিক কর্মসূচি, আর একটা কি না, জনগণের অংশগ্রহণ কর্মসূচি। এগুলো দেখো, বিনিয়োগমুখী কর্মসূচি কি? এক হচ্ছে নর্দমার দিক পরিবর্তন করা, নর্দমার জল শোধন, আর কি শ্মশানে বৈদ্যুতিক চুল্লি নির্মাণ করা, গঙ্গার ভাঙন রোধ করা, স্নানের ঘাট মেরামত, আর কি না, শৌচাগার নির্মাণ করা। এগুলি ছিল বিনিয়োগমুখী কর্মসূচি। প্রতিরোধমূলক কর্মসূচি কি না, নতুন পরিবেশ আইন প্রণয়ন করা, বিভিন্ন শিল্প সংস্থাকে তাদের যে দূষিত নোংরা জল নদীতে পড়ছে তারা যাতে শোধন করে নদীতে জলটা ফেলে, সেই বিষয়ে অর্থাৎ দূষণ নিয়ন্ত্রণে বাধ্য করা। আর কি, গঙ্গা নদীতে ন্যূনতম জলপ্রবাহ বজায় রাখা, আর রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহার কমানো। আচ্ছা, এবার বৈজ্ঞানিক কর্মসূচিগুলো কি কি? না, গঙ্গার জলের মান পরীক্ষা করা, বর্জ্য পদার্থ শোধনের জন্য গবেষণা করা, আর কি বাস্তুতন্ত্র সংরক্ষণের জন্য কর্মপদ্ধতি উদ্ভাবন করা। এগুলো হচ্ছে বৈজ্ঞানিক কর্মসূচি। আর জনগণের অংশগ্রহণ কর্মসূচিগুলো কি কি? অর্থাৎ যাতে জনগণ গঙ্গা দূষণ প্রতিরোধে সক্ষম হয়, তার জন্য কি হচ্ছে না, তাদেরকে সচেতন করা, বিভিন্ন সভা সমিতি গড়ে তোলা, আর কি গঙ্গা নদীর দূষণ সম্পর্কে প্রদর্শনী দেখানো। এইভাবে কি হচ্ছে না, গঙ্গা দূষণ নিয়ন্ত্রণ অনেকটা কমানো গেছে। আজকে আমরা আলোচনা করব মোনেক্স কি। দেখো, মোনেক্স এই যে মোনেক্স কথাটা দুটো কথার সম্মেলনে তৈরি হয়েছে, মন যুক্ত এক্স। এই মোনেক্স কথার অর্থ কি? তাহলে মনসুন এক্সপেরিমেন্ট, মন থেকে মনসুন আর এক্স থেকে এক্সপেরিমেন্ট। তাহলে মোনেক্স কথার অর্থ কি? মনসুন এক্সপেরিমেন্ট বা মৌসুমি গবেষণা সংক্রান্ত একটি বিশেষ কর্মসূচি হলো। সংজ্ঞা কি? বিশ্ব বায়ুমণ্ডল গবেষণা প্রকল্পের তত্ত্বাবধানে মৌসুমি জলবায়ু গবেষণা সংক্রান্ত একটি বিশেষ কার্যক্রম স্থির করা হয়, তাকে বলা হচ্ছে মোনেক্স বা মৌসুমি গবেষণা। আবার বলছি, বিশ্ব বায়ুমণ্ডল গবেষণা প্রকল্পের তত্ত্বাবধানে মৌসুমি জলবায়ু গবেষণা সংক্রান্ত একটি বিশেষ কার্যক্রম স্থির করা হয়, তাকে বলা হচ্ছে মোনেক্স। এই যে দেখো, গ্লোবাল অ্যাটমসফেরিক রিসার্চ প্রোগ্রাম, বিশ্ব বায়ুমণ্ডল গবেষণা প্রকল্প। আচ্ছা, এর কাজ কি? মৌসুমি বায়ুর আগমন ও প্রত্যাগমন সম্পর্কে মোনেক্স বার্তা প্রেরণ করে। আর কি না, দক্ষিণ পূর্ব এশিয়ার জলবায়ু সম্পর্কে মোনেক্স তথ্য প্রদান করে। অর্থাৎ মোনেক্স হচ্ছে মৌসুমি বায়ুকে গবেষণা সংক্রান্ত বিশেষ একটি কর্মসূচি।
আজকে আমরা আলোচনা করব খাদার কি ও ভাঙর কি। আচ্ছা, খাদার নদী তীরবর্তী অঞ্চলের অপেক্ষাকৃত নবীন পলিমাটি দ্বারা গঠিত ভূমিভাগকে বলা হচ্ছে খাদার। আচ্ছা, অবস্থান কি? উত্তরপ্রদেশ ও বিহারে কি হচ্ছে না গঙ্গা নদীর পার্শ্ববর্তী অঞ্চলের কি হচ্ছে এই খাদার পরিলক্ষিত হয়। আচ্ছা, উৎপত্তি কি না এই দেখো এইখানটাতে একটু ভালো করে বোঝানোর চেষ্টা করছি উৎপত্তিটা। দেখো নদীর থেকে এই পার্শ্ববর্তী অঞ্চলগুলো কি হচ্ছে একটু নিচু আকারে অবস্থান করছে। যখন কি হচ্ছে না বর্ষাকালে বন্যার সময় কি হচ্ছে না নদীর দুকুল ছাপিয়ে এই অংশে কি হচ্ছে না জল জমা হয়, সেখান থেকে পলি সঞ্চিত হয়ে এই খাদারগুলি সৃষ্টি হয়। আর ভাঙার হচ্ছে অনেক উঁচুতে অবস্থান করছে। এগুলো প্রাচীনকালে হয়তো পলি সঞ্চয় হচ্ছিল, কিন্তু বর্তমানে আর পলি সঞ্চয় হয় না। অর্থাৎ প্রাচীনগুলো হচ্ছে ভাঙর আর নতুন পলিমাটি দ্বারা গঠিত ভূমিভাগ হচ্ছে খাদার। উৎপত্তি আর একটু বোঝাচ্ছি। তাহলে নদীর পার্শ্ববর্তী অঞ্চলে অপেক্ষাকৃত নিচু ভূমিভাগে কি হচ্ছে না প্রতি বছর বন্যার দ্বারা পলি সঞ্চিত হয়ে এই খাদার ভূমিরূপে সৃষ্টি হচ্ছে বা খাদার মৃত্তিকার সৃষ্টি হচ্ছে। বৈশিষ্ট্য কি না এগুলো নবীন পলিস্তর দ্বারা গঠিত হয়। তার কি নিম্নভূমি অঞ্চল, অর্থাৎ যেখানে খাদার সৃষ্টি হচ্ছে সেখান অঞ্চলগুলো নিম্নভূমি প্রকৃতির। আর কি না এগুলো খুবই উর্বর মৃত্তিকা। উদাহরণ না উত্তরপ্রদেশ ও বিহারে গঙ্গা নদীর পার্শ্ববর্তী নিম্নভূমিতে কি হচ্ছে না খাদার মৃত্তিকা পরিলক্ষিত হয়। আর কি কৃষিতে প্রভাব, খাদার মৃত্তিকা খুবই উর্বর প্রকৃতির হয় কি হচ্ছে না এখানে ধান, গম, তৈলবীজ, পাট, ডাল প্রভৃতি উৎপন্ন হয়। আচ্ছা, কিভাবে খাদার মৃত্তিকা সৃষ্টি হয়েছে বুঝতে পেরেছো ব্যাপারটা? আচ্ছা, গঙ্গা নদী তার পার্শ্ববর্তী হচ্ছে এপাশে খাদার আবার দূরবর্তী স্থানে হচ্ছে ভাঙার সৃষ্টি হচ্ছে। আচ্ছা, এবার আসি ভাঙার কি হচ্ছে না নদী থেকে অপেক্ষাকৃত দূরবর্তী স্থানে প্রাচীন পলি দ্বারা গঠিত ভূমিভাগকে বলা হচ্ছে ভাঙর বা ভাঙার। বিভিন্ন বইতে বিভিন্ন রকম আছে, ভাঙর বা ভাঙা দুটো একই কথা। আবার কোনো বইতে বাঙ্গরও আছে। আচ্ছা, অবস্থান তাহলে কি হচ্ছে উচ্চ গঙ্গার সমভূমিতে ও সিন্ধু গাঙ্গেয় অববাহিকায় গঙ্গার অবস্থান পরিলক্ষিত হয়। উৎপত্তি নদী থেকে অপেক্ষাকৃত দূরবর্তী স্থানে প্রাচীন পলি সঞ্চিত হয়, অর্থাৎ অনেক আগে এই পলি সঞ্চিত হয়ে এই ভূমিভাগগুলোর সৃষ্টি হয়েছিল। আচ্ছা, বৈশিষ্ট্য এটি হচ্ছে প্রাচীন পলি দ্বারা গঠিত। বর্তমানে কেন পলি সঞ্চিত হচ্ছে না এই উচ্চ ভূমিগুলো, অর্থাৎ এই ভূমিভাগগুলো অনেক উঁচুতে অবস্থান করার জন্য ওখানে বন্যার জল আর পৌঁছচ্ছে না, এই জন্য ওখানে আর নতুন করে পলি সঞ্চিত হচ্ছে না। তাহলে কি এগুলো প্রাচীন পলি দ্বারা গঠিত। এটি অপেক্ষাকৃত উঁচু ভূমি, এই যে দেখো উঁচু, এর তুলনায় খাদার ভূমির থেকে ভাঙর হচ্ছে অনেক উঁচুতে অবস্থান করছে। অপেক্ষাকৃত উঁচু ভূমি, উর্বরতা অপেক্ষাকৃত কম, অর্থাৎ এখানে এই মৃত্তিকাতে অত্যাধিক কাদার পরিমাণ বেশি, এই জন্য এটা উর্বরতা অনেক কম। কি এতে চুনের নুড়ি, কাঁকড় প্রভৃতি দেখা যায়। আচ্ছা, উদাহরণ কি না উচ্চ গাঙ্গেয় সমভূমি ও সিন্ধু অববাহিকায় এই ভাঙর মৃত্তিকা পরিলক্ষিত হয়। কৃষিতে প্রভাব না খাদার মৃত্তিকার তুলনায় কম উর্বর ও প্রাচীন পলিমাটি বলে এখানে কি হচ্ছে ধান, আলু, সরিষা ও বিভিন্ন শাক সবজি চাষ করা হয়। আজকে আমরা আলোচনা করব ভাঙর ও খাদার এর পার্থক্য। আচ্ছা, ভাঙর ও খাদারের পার্থক্য। প্রথমে হচ্ছে বিষয় কি না ভাঙর হচ্ছে প্রাচীন পলিমাটি দ্বারা গঠিত কিছুটা উচ্চ সমতল ভূমি, তাকে ভাঙর বলছি। আর নবীন পলিমাটি দ্বারা গঠিত তুলনামূলকভাবে নিম্ন ভূমিকে খাদার বলছি। আচ্ছা, অবস্থান উচ্চ মধ্য গাঙ্গেয় সমভূমির উচ্চ ভূমিতে কি হচ্ছে ভাঙর অবস্থিত। আর কি না উত্তরপ্রদেশ ও বিহারের গঙ্গা তীরের নিম্ন সমভূমিতে খাদার অবস্থিত। উচ্চতা অপেক্ষাকৃত ভাঙার উচ্চভূমিতে অবস্থিত আর খাদার অপেক্ষাকৃত নিম্নভূমিতে অবস্থিত, অর্থাৎ ভাঙারের তুলনায় নিম্নভূমিতে অবস্থিত। আচ্ছা, পলি সঞ্চয় ভাঙার যেহেতু উচ্চভূমিতে অবস্থিত এখানে প্রতি বছর পলি সঞ্চিত হয় না, কিন্তু খাদারে নিম্নভূমিতে অবস্থিত হয়, খাদারে প্রতি বছর পলি সঞ্চিত হয়, অর্থাৎ নবীন পলি সঞ্চিত হয়। আচ্ছা, উর্বরতা এটা প্রাচীন পলি দ্বারা গঠিত হয়, এটা কি উর্বরতা তুলনামূলকভাবে কম আর এর উর্বরতা তুলনামূলকভাবে বেশি। উপাদান কি
না ভাঙারের উপাদানগুলি কি কি, না কাঁকর, নুড়ি ও মোটা বালির ভাগ বেশি, আর এক্ষেত্রে খাদারে কাদা ও পলির ভাগ বেশি, আর কি সূক্ষ্ম সূক্ষ্ম বালিও দেখতে পাওয়া যায়। আচ্ছা, কৃষিতে প্রভাব, ভাঙার একটু কম উর্বর হয়, এখানে কি হচ্ছে না আলু, সরিষা ও শাক সবজির চাষ হয়। আর খাদারের ক্ষেত্রে কি হচ্ছে ধান, গম, তৈলবীজ ও পাট চাষ হয়। আচ্ছা, তোমাদেরকে আমি ক্রিস্টাল ক্লিয়ার করার জন্য আমি ভাঙার ও খাদারের ছবিটা পুনরায় এঁকেছি, অর্থাৎ এঁকে বোঝানোর চেষ্টা করছি। দেখো, হচ্ছে নদী, তার পার্শ্ববর্তী নিম্নভূমিতে কী হচ্ছে না বন্যার দ্বারা কী হচ্ছে না খাদার মৃত্তিকার সৃষ্টি হচ্ছে, এইগুলো পার্শ্ববর্তী দুই ভাগের নিম্নভূমিতে খাদার সৃষ্টি হচ্ছে। আর অপেক্ষাকৃত উচ্চভূমিতে কী হচ্ছে না এখানে প্রত্যেক বছর বন্যার জল এসে পৌঁছাচ্ছে না, অর্থাৎ উচ্চভূমিতে উঠতে পারছে না, ওই জন্য এটা হচ্ছে প্রাচীন ভূমি, অর্থাৎ এটা হচ্ছে ভাঙর মৃত্তিকা। এই পাশটাও ভাঙর, এই পাশটাও ভাঙর, অর্থাৎ এগুলো দেখো খাদারের তুলনায় অনেক উঁচুতে অবস্থিত। মনে রাখার পদ্ধতিটা কি না এইভাবে মনে রাখবে, নতুনটা খাবো পুরানোটা ভাঙবো, নতুনটা খাবো পুরানোটা ভাঙবো। নতুনটা খাবো বলতে খাদার, অর্থাৎ নবীন পলিমাটিত দ্বারা গঠিত ভূমি হচ্ছে খাদার, অর্থাৎ নতুনটা খাবো, নতুনটা খাদার, আর পুরনোটা ভাঙবো, পুরনোটা ভাঙর। বোঝা গেছে? এইভাবে তোমরা বিষয়টা মনে রাখার চেষ্টা করবে। যদি কোনো অসুবিধা হয় আমাকে কমেন্ট করে জানাবে, আমি পরবর্তীকালে নতুন ভিডিওতে এটা আলোচনা করার চেষ্টা করব। এত সময় চ্যানেলে থাকার জন্য ধন্যবাদ। আজকে আমরা আলোচনা করব নিবিড় কৃষি ও ব্যাপক কৃষির পার্থক্য। আচ্ছা, নিবিড় কৃষি ও ব্যাপক কৃষির পার্থক্যটা জানার আগে সংজ্ঞাটা ভালো করে বুঝে নাও, তাহলে পার্থক্যটা ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে। সংজ্ঞাটা দেখো, নিবিড় কৃষি কাকে বলে না যে কৃষিতে কৃষি জমির উপর জনসংখ্যার চাপ অত্যধিক বেশি এবং কি অত্যধিক সমনিবিড় পদ্ধতিতে কৃষিকাজ সম্পন্ন করা হয় এবং অধিক ফসল উৎপাদন করার চেষ্টা করা হয়, তাকে বলছি নিবিড় কৃষি। আর ব্যাপক কৃষি কাকে বলছি না যে কৃষিতে কৃষি জমির পরিমাণ অনেক বেশি কিন্তু শ্রমিকের পরিমাণ কম, অর্থাৎ শ্রম কম প্রয়োগ করা হয় এবং কি যন্ত্রের ব্যবহার বেশি এবং কি না বাণিজ্যিক ভিত্তিতে অর্থাৎ ব্যাপকভাবে কৃষিজ ফসল উৎপাদনের চেষ্টা করা হয়, তাকে বলছে ব্যাপক কৃষি। আচ্ছা, পার্থক্যটা দেখো, জনসংখ্যার চাপ, কৃষি জমিতে জনসংখ্যার চাপ হচ্ছে খুব বেশি, কৃষি জমিতে জনসংখ্যার চাপ খুব কম। জমি ও ফসলের পরিমাণ, মাথাপিছু জমি ও ফসলের পরিমাণ অনেক কম, আর এখানে মাথাপিছু জমি ও ফসলের পরিমাণ অনেক বেশি। ভূপ্রকৃতি, তাহলে কি হচ্ছে নিবিড় কৃষি কোথায় চাষ করা হচ্ছে না সাধারণত নিম্নভূমি ও আর্দ্র নদী অববাহিকায় এই কৃষিকাজ করা হয়। আর ব্যাপক কৃষি বিস্তীর্ণ সমভূমির ঈষৎ ঢালু অংশে এই কৃষিকাজ করা হয়। জলবায়ু, সাধারণত কি মৌসুমী জলবায়ু অধ্যুষিত অঞ্চলে নিবিড় কৃষি বা পগাড় কৃষি করা হয়ে থাকে। আর কি হচ্ছে নাতিশীতোষ্ণ জলবায়ুতে মধ্যম বৃষ্টিপাতযুক্ত অঞ্চলে এই ব্যাপক কৃষি করা হয়। ফসল উৎপাদনের পরিমাণ, হেক্টর প্রতি ফসল উৎপাদনের পরিমাণ অনেক বেশি কিন্তু হেক্টর প্রতি ফসল উৎপাদনের পরিমাণ অনেক কম। আচ্ছা, জমির ব্যবহার, এটা মূলত বহু ফসলি কৃষি ব্যবস্থা আর এটা এক ফসলি কৃষি ব্যবস্থা। এই ব্যাপারটা কি না বছরে একই জমিতে 2 থেকে 3 বার চাষ করা হয়, আর এখানে বছরে একই জমিতে একবার চাষ করা হয়। জমির আয়তন, তাহলে এখানে পগাড়া বা নিবিড় কৃষিতে কি হচ্ছে না ক্ষুদ্র ও খণ্ডিকৃত জমি অর্থাৎ ছোট ছোট জমি, আর এখানে কি হচ্ছে না জমি বৃহৎ আকার জমি। তাহলে সর্বাধিক জমির আয়তন কত না 1.5 থেকে 2.5 একর হয়, আর এখানে ব্যাপক কৃষিতে জমির সর্বাধিক আয়তন কত 350 থেকে 800 একর পর্যন্ত হয়। আচ্ছা, শ্রম ও মূলধন, এই কৃষিতে কি হচ্ছে জমির পরিমাণ কম বলে অধিক শ্রম ও মূলধন ব্যবহার করা হয়, আর এখানে জমির পরিমাণ বেশি বলে তুলনামূলকভাবে কম শ্রম ও মূলধন ব্যবহার করা হয়। সার ও বীজ, এই কৃষিতে অধিক ও উপযুক্ত সার এবং উচ্চ ফলনশীল বীজের ব্যবহার করা হয়, আর এই কৃষিতে সারের অল্প ব্যবহার এবং মধ্যম ও উচ্চ মানের বীজ ব্যবহার করা হয়। যান্ত্রিকীকরণ, এই কৃষিতে যন্ত্রের ব্যবহার কম, অত্যধিক শ্রম নিবিড় কৃষিকাজ করা হয়, আর এখানে শ্রমের পরিমাণ কম, অত্যধিক যন্ত্রের ব্যবহার, অর্থাৎ এখানে যান্ত্রিকীকরণ বেশি।
প্রধান ফসল, নিবিড় কৃষির প্রধান ফসল হচ্ছে মূলত ধান, ব্যাপক কৃষির প্রধান ফসল মূলত গম। উদ্বৃত্ত ফসল, তাহলে মাথা পিছু জমির পরিমাণ কম বলে ফসল বিশেষ উদ্বৃত্ত হয় না, এখানে মাথা পিছু জমির পরিমাণ বেশি বলে ফসল অনেক উদ্বৃত্ত হয়। আচ্ছা, উদ্যোগ, এখানে কি হচ্ছে ক্ষুদ্র মালিকানায় এই কৃষি কাজ করা হয়, আর এখানে বৃহৎ মালিকানায় ব্যাপক কৃষি করা হয়ে থাকে। প্রাকৃতিক বৈচিত্র্য, প্রাকৃতিক বৈচিত্র্যের সঙ্গে কৃষি জমির নিবিড় সম্পর্ক লক্ষ্য করা যায়, আর এখানে প্রাকৃতিক বৈচিত্র্য না থাকায় কৃষি পদ্ধতির তারতম্য বিশেষ হচ্ছে না। আচ্ছা, উদাহরণ কি? এই কৃষি সাধারণত কি উন্নয়নশীল দেশগুলোতে লক্ষ্য করা যায়, যেখানে জনসংখ্যার চাপ অনেক বেশি, যেমন ভারত, বাংলাদেশ, মায়ানমার, শ্রীলঙ্কা, এই দেশগুলোতে কেছে না মৌসুমীর বায়ুর প্রাধান্য আছে, এই জন্য এখানে এই নিবিড় বা পগাড় কৃষি লক্ষ্য করা যায়। আর ওগুলো ব্যাপক কৃষি কি না উন্নত দেশে, যেখানে কেছে না নাতিশীতোষ্ণ জলবায়ু, সেই সব দেশে কেছে কানাডা, মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া, ইউক্রেন প্রভৃতি দেশে এই কৃষি ব্যবস্থা লক্ষ্য করা যায়। আজকে আমরা আলোচনা করব সোনালী চতুর্ভুজ। দেখো, সংজ্ঞা 1999 সালে 2রা জানুয়ারি ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া ব্র্যাকেটে NHAI ভারতের বৃহত্তম 4 মহানগর যেমন কি দিল্লি, মুম্বাই, চেন্নাই ও কলকাতাকে দ্রুতগামী সড়ক পথ দ্বারা যুক্ত করার যে পরিকল্পনা করে তাকেই বলছে সোনালী চতুর্ভুজ, গোল্ডেন কোয়াড্রিল্যাটেরাল। আচ্ছা, মোট সড়ক পথের দৈর্ঘ্য কত না 5846 কিমি। এই দেখো, এই 4টি হচ্ছে নিউ দিল্লি, মুম্বাই, চেন্নাই এবং কলকাতা, এই 4টি মহানগরকে সড়ক পথ দ্বারা যুক্ত করা হয়েছে। এটা চতুর্ভুজের ন্যায় দেখতে হয়, একে সোনালী চতুর্ভুজ বলা হচ্ছে। আচ্ছা, 4টি বাহুর দৈর্ঘ্য দিল্লি থেকে মুম্বাই, দিল্লি থেকে মুম্বাই দেখো 1419 কিমি, মুম্বাই থেকে চেন্নাই, 1290 কিমি, চেন্নাই থেকে কলকাতা 1684 কিমি। এইটা হচ্ছে সব থেকে বড়, আর ছোট হচ্ছে কোনটা? এই মুম্বাই থেকে চেন্নাই সব থেকে ছোট বাহু, আর এই বাহুটা সব থেকে বড়। আর কলকাতা থেকে দিল্লি হচ্ছে 1453 কিলোমিটার। এই ছবিটা মোটামুটি এঁকেছি, তোমরা যদি পারো আঁকতে চেষ্টা করবে। আচ্ছা, উদ্দেশ্য গুরুত্ব কি না যাত্রী পরিবহন দ্রুত ও সহজসাধ্য হয়, পণ্য পরিবহন সহজ হয় ও বৃদ্ধি পায়, আর কি না ভারতের আভ্যন্তরীণ বাণিজ্য অনেক বৃদ্ধি পায় এই গোল্ডেন কোয়াড্রিল্যাটেরাল বা সোনালী চতুর্ভুজ সড়ক পথের জন্য। এর সাথে যুক্ত জাতীয় ও রাজ্য সড়কগুলির গুরুত্ব অনেক বৃদ্ধি পায়, আর কি না দেশের সার্বিক উন্নয়ন ত্বরান্বিত হয়। এইগুলোই আজকে আমরা আলোচনা করব শস্যাবর্তন বা ক্রপ রোটেশন কি। দেখো, সঙ্গেতে কি না একই জমিতে বছরে বিভিন্ন শস্য বা বিভিন্ন বছরে বিভিন্ন শস্য পর পর চাষ করাকে বলা হচ্ছে শস্যাবর্তন। ব্যাপারটা কি না দেখো, একটা জমিতে প্রথমে গম চাষ করা হলো, গম উঠে গেলে আলু, আলু উঠে গেলে কপি, কপি উঠে গেলে ডাল, এরকমভাবে পরপর বিভিন্ন শস্য চাষ করাকে বলা হচ্ছে শস্যাবর্তন। অবস্থান কি না এটা ভূমধ্যসাগরের কৃষি, মিশ্র কৃষি, নিবিড় কৃষি, এইসব কৃষিতে কি হচ্ছে না শস্যাবর্তন পদ্ধতি কার্যকর করা হচ্ছে। আর কি না ভারতে আর্দ্র কৃষি বলয়ে এই শস্যাবর্তন পদ্ধতি কার্যকর করা হয়। আচ্ছা, পদ্ধতি এক ফসলি কৃষি জমি, দ্বিফসলি ও বহু ফসলি কৃষি জমিতে এই শস্যাবর্তন পদ্ধতি কার্যকর করা হয়। আচ্ছা, বৈশিষ্ট্য কি না বিভিন্ন শস্যের পরপর চাষ, যেটা প্রথমে বুঝালাম। এইটা দেখো, একই জমিতে কি হচ্ছে না বিভিন্ন শস্য পরপর চাষ করা হচ্ছে, হলো। আর কি দীর্ঘ সময়কাল এই শস্যাবর্তন পদ্ধতি যদি এক ফসলে কৃষি জমি হয় তাহলে সঠিকভাবে সম্পন্ন করতে 4 থেকে 5 বছর সময় লাগে। সেটা এই যে এইখানে দেয়া আছে, দেখো প্রথম বছর গম, দ্বিতীয় বছর আলু, তৃতীয় বছর কপি, চতুর্থ বছর ডাল, পঞ্চম বছর গম। এরকম এক ফসলে অর্থাৎ বছরে যদি একটি করে ফসল উৎপাদন হয় তাহলে কি 4 থেকে 5 বছর সময় লাগবে। আর কি না শস্য চাষে বৈচিত্র্য, এই শস্যাবর্তন পদ্ধতি মানে হচ্ছে বিভিন্ন শস্যের পরপর চাষ করা। তাহলে কি বৈচিত্র্য কেন হচ্ছে না বিভিন্ন ধরনের যে শস্য চাষ করা হচ্ছে সেটাই তো বৈচিত্র্য। শস্যের দানা শস্য চাষ করা হচ্ছে, এবার কি শুটি জাতীয় শস্য,
দানা শস্য মানে গম, ধান, এইসব শুটি জাতীয় শস্য, ডাল ফাল, এরকম বিভিন্ন শস্য চাষ করা হচ্ছে। তারপর কি ঘাস চাষ করা হচ্ছে। এরকমভাবে বিভিন্ন শস্যের বৈচিত্র্য ঘটানো হয়। আর কি জমির প্রাকৃতিক উর্বরতা, এই ব্যাপারটা কি না, এই শস্যাবর্তন পদ্ধতি করা হয়ে থাকে কি না জমিকে প্রাকৃতিকভাবে উর্বর করার জন্য। অর্থাৎ জমিতে এই গম, আলু, কপি এইসব চাষ করার ফলে যেসব খনিজের অভাব ঘটে সেটা কি হচ্ছে না ডাল চাষ অর্থাৎ শুটি জাতীয় শস্য চাষের ফলে কি হচ্ছে না জমিতে নাইট্রোজেন আরও বিভিন্ন পদার্থের ঘাটতি কি হচ্ছে পূরণ হয়ে যায়। এই জন্য কি হচ্ছে না জমি প্রাকৃতিকভাবে উর্বর থাকে। হলো এবার সুবিধা কি না জমির উর্বরতা বজায় থাকে, যেটা এখানে বোঝালাম। আচ্ছা, অধিক উৎপাদন বৃদ্ধি কি না এই শস্যাবর্তনের ফলে জমিতে অধিক ফসল উৎপাদন বৃদ্ধি পাচ্ছে। আর কি পুষ্টিমৌলের সমবন্টন, অর্থাৎ জমিতে এই গম, আলু, কপি এইসব চাষের ফলে যে পুষ্টিমৌলের ঘাটতি হচ্ছে ডাল চাষ বা শিম্বগোত্রীয় উদ্ভিদ চাষের জন্য কি হচ্ছে না সেই ঘাটতি পূরণ হয়ে যাচ্ছে। এই জন্য পুষ্টিমৌলের সমবন্টন ঘটছে। আর কি ক্ষতি কম ও লাভ বেশি, এতে কি হচ্ছে কৃষকের ক্ষতির পরিমাণ কমে যাচ্ছে, লাভের পরিমাণ বেড়ে যাচ্ছে। আর কি না বেশি কর্মদিবস সৃষ্টি হয়। এই ব্যাপারটা কি না কৃষক তার জমিতে বছরে এক ফসলই চাষ করতো, অর্থাৎ একটি ফসল চাষ করতো, এখন 3 থেকে 4টি ফসল চাষ করছে। তাহলে কি হচ্ছে না তার কর্মদিবস কি হচ্ছে বেশি দিন সে কাজ পাচ্ছে, এই জন্য বেশি কর্মদিবস সৃষ্টি হচ্ছে। আচ্ছা, অসুবিধা কি না আদর্শ অবস্থার অভাব, অর্থাৎ আদর্শ অবস্থার অভাব ব্যাপারটা কি না কৃষক বিভিন্ন শস্য পরপর চাষ করছে, এই শস্য চাষের জন্য যে জলবায়ুর প্রয়োজন সেই জলবায়ু হয়তো কৃষক ঠিকঠাক পাচ্ছে না। এই জন্য কি না শস্যাবর্তন পদ্ধতি সঠিকভাবে কার্যকর করার জন্য আদর্শ জলবায়ু বা বিভিন্ন পরিকাঠামোর অভাব আছে। আর কি অভিজ্ঞতার অভাব, কৃষককে অবশ্যই দক্ষ এবং অভিজ্ঞ হতে হবে, যদি না হয় তাহলে এই শস্যাবর্তন পদ্ধতি ঠিকভাবে কার্যকর করতে পারবে না। আর কি শস্যের বাজারের অভাব, অর্থাৎ বিভিন্ন শস্য পরপর চাষ করে কৃষকের অনেক ফসল উৎপাদন হচ্ছে, সেই ফসল ঠিকভাবে বিক্রি করার জন্য অর্থাৎ বাজারে দাম শস্যের দাম ঠিকঠাক পাচ্ছে না, এই জন্য শস্যের বাজারের অভাব রয়েছে। আচ্ছা, উদাহরণটা দেখো, উদাহরণটা আমি ব্যাখ্যা করেছি তাও একবার বলে দিচ্ছি। উদাহরণ দেখো, গম, প্রথম বছর গম চাষ করছে, দ্বিতীয় বছর আলু, তৃতীয় বছর কপি, চতুর্থ বছর ডাল, পঞ্চম বছর গম। এইভাবে কি হচ্ছে না একটা শস্যাবর্তন পদ্ধতি চক্রাকারে ঘটছে, একেই বলছে শস্যাবর্তন বা ক্রপ রোটেশন। থ্যাংক ইউ ডিয়ার স্টুডেন্ট। আজকে আমরা আলোচনা করব হিমবাহের ক্ষয়কার্যের প্রক্রিয়াগুলি কি কি। আচ্ছা, হিমবাহের ক্ষয়কার্যের প্রক্রিয়া বলার আগে হিমবাহের ক্ষয়কার্য ব্যাপারটা কি না হিমবাহ তার প্রবাহ পথে অর্থাৎ হিমবাহ যখন পার্বত্য পথ দিয়ে অগ্রসর হয় তখন তার পর্বত গাত্রের অর্থাৎ হিমবাহের পার্শ্বদেশে এবং হিমবাহের তলদেশে কি হচ্ছে না বিভিন্ন প্রক্রিয়ায় ক্ষয় করে, এই প্রক্রিয়াটিকে বলছে হিমবাহের ক্ষয়কার্য। আচ্ছা, শর্ত হিমবাহ কি কি কারণে বেশি করে ক্ষয় করতে পারবে না হিমবাহের গভীরতা, যদি হিমবাহ বেশি ডেপথ হয়, গভীরতা বেশি হয় তাহলে কী হবে হিমবাহের ক্ষয়কার্য বেশি হবে। হিমবাহের গতিবেগ, যদি দ্রুত গতিতে হিমবাহ প্রবাহিত হয় তাহলে কী হবে না বেশি ক্ষয় হবে। হিমবাহের স্থায়িত্ব, কোনো একটা জায়গায় হিমবাহ বেশি দিন ধরে স্থায়ী থাকলে কী হবে না উৎপাটন প্রক্রিয়ায়ও কিছু ক্ষয় হতে পারে। আছে পর্বতগাত্রের ঢাল বেশি হলে, পর্বতগাত্রের ঢাল যখন বেশি হবে তখন হচ্ছে না হিমবাহ দ্রুত গতিতে প্রবাহিত হবে, দ্রুত গতিতে প্রবাহিত হলে তখন কী হবে না হিমবাহের ফলে ক্ষয়কার্য বেশি হবে। শিলার প্রকৃতি, তাহলে হিমবাহ যে পথ দিয়ে প্রবাহিত হবে সেই পাহাড়ি অংশের শিলা যদি নরম হয়, নরম প্রকৃতির হয় তাহলে কী হবে তার ক্ষয়কার্য বেশি হবে, কঠিন শিলা হলে ক্ষয় কম হবে। আচ্ছা, হিমবাহের ক্ষয়কার্য প্রধানত দুটি প্রক্রিয়ায় হিমবাহ ক্ষয় করে সংগঠিত হয়, একটা হচ্ছে উৎপাটন প্রক্রিয়া আর হচ্ছে অবঘর্ষ প্রক্রিয়া। উৎপাটন প্রক্রিয়া কি সহজে যদি বলি, উৎপাটন প্রক্রিয়া কি না হিমবাহ প্রবাহের সময় তার গতিপথে কিছু কিছু শিলাখণ্ডকে উৎপাটিত করে অর্থাৎ উপড়ে ফেলে, তাকে বলা হচ্ছে উৎপাটন প্রক্রিয়া। এটা কিভাবে হয় আমি ডিটেলসে বোঝাচ্ছি। আচ্ছা দেখো, হিমবাহ যখন অগ্রসর হচ্ছে, এইটা একটা হিমবাহ আর এইটা হচ্ছে পার্বত্য অংশ। হিমবাহ যখন প্রবাহিত হয় সেই প্রবাহের সময় কী হচ্ছে না শিলাগাত্রের সঙ্গে আর হিমবাহের ঘর্ষণের ফলে কী হচ্ছে না এই সব অংশগুলোতে কী হচ্ছে না বরফ গলে জলে পরিণত হয়।
অর্থাৎ শিলাগাত্রের সঙ্গে এই হিমবাহের ঘর্ষণের ফলে কি হচ্ছে না হিমবাহ গলে গিয়ে জলে পরিণত হয়। সেই জলটা কি হচ্ছে না হিমবাহ অর্থাৎ পর্বতের ফাটলে প্রবেশ করে কি হচ্ছে ফাটলকে আরও বাড়ায়। সেটা কিভাবে হয় আমি একটু এখানে ডিটেলসে বোঝাচ্ছি। দেখো, জল বরফে পরিণত হয় আয়তন বৃদ্ধি ও ফাটল বৃদ্ধি। অর্থাৎ হিমবাহের প্রবাহপথে এরকম ছোট ছোট ফাটল থাকলে তাতে কী হচ্ছে না বরফ গলা জল প্রবেশ করলে কী হচ্ছে রাত্রিবেলা তীব্র শীতের কারণে ওই জলটা হচ্ছে বরফে পরিণত হয়। বরফে পরিণত হওয়ার কারণে কী হচ্ছে 9 থেকে 10% কী হচ্ছে আয়তনে বেড়ে যায়। বেড়ে গেলে কী হচ্ছে না এর পার্শ্ববর্তী দেয়ালে প্রবল চাপ দেয়। চাপ দিলে কী হচ্ছে না পর্বতগাত্র আরও কী হচ্ছে প্রসারিত হয় চাপের ফলে। এর পরের দিন আবার কী হচ্ছে দিনের বেলায় বরফ গলে গেলে কী হচ্ছে সেই জলটা আরও নিচের দিকে নেমে গেলে আবার রাত্রিবেলা কী হচ্ছে যখন বরফে পরিণত হবে তখন আবার ওই রকমভাবে চাপ দিবে। চাপের দ্বারা কী হচ্ছে ক্রমান্বয়ে ফাটল বৃদ্ধি হবে। ফাটল বৃদ্ধির দ্বারা কী হবে না এগুলো ফাটল বৃদ্ধির কারণে আবার হিমবাহ যখন উপর দিয়ে যাবে তার ভর এবং ঘর্ষণের কারণে এই অংশগুলো কী হচ্ছে খুলে যাবে। এটাকেই বলা হচ্ছে উৎপাটন। এই দেখো, এই উৎপাটন প্রক্রিয়ায় সব বোল্ডার খণ্ডগুলো উৎপাটিত হচ্ছে, উবড়ে পড়ছে, অর্থাৎ মূল শিলাখণ্ড থেকে অর্থাৎ পার্বত্য গাত্র থেকে উবড়ে গেছে। এটা হচ্ছে উৎপাটন প্রক্রিয়া। আচ্ছা, অবঘর্ষ প্রক্রিয়া ব্যাপারটা কি না যখন হিমবাহ প্রবাহ হবে তারপর হিমবাহের সঙ্গে কী হচ্ছে না বিভিন্ন আকৃতির শিলাখণ্ড হিমবাহ, এটা যদি আমি একটা হিমের স্তূপ ধরি তার মধ্যে কী হচ্ছে না বিভিন্ন আকৃতির শিলাখণ্ড কী হচ্ছে জমাটবদ্ধ অবস্থায় আছে। এইগুলো যখন হিমবাহের অর্থাৎ পর্বতগাত্র দিয়ে প্রবাহিত হবে তখন কী হচ্ছে তার দ্বারা এই পর্বতগাত্র কী হবে না আঁচড় কাটার মতো সৃষ্টি হয়ে যাবে। আবার যদি কোথাও এবড়ো খেবড়ো ভূমি থাকে সেটা আবার সমতল প্রকৃতির হয়ে যাবে। ঠিক আছে, এটাই হচ্ছে অবঘর্ষ প্রক্রিয়া। অর্থাৎ হিমবাহের মধ্যে যে বড় বড় বোল্ডার খণ্ড পাথর খণ্ড এগুলো থাকবে সেগুলো কী হচ্ছে না পর্বতগাত্রের উপর দিয়ে যাওয়ার সময় কী হবে না পর্বতগাত্রকে মসৃণ করে ফেলবে, অর্থাৎ আঁচড় কেটে একটা প্রায় সমতল সৃষ্টি করে দেবে। যদি এবড়ো খেবড়ো থাকে যা কিছু করে সেটাকেই বলা হচ্ছে অবঘর্ষ প্রক্রিয়া। উৎপাটন প্রক্রিয়াটা আমি ভালো করে বোঝানোর চেষ্টা করলাম, তা সত্ত্বেও যদি কোনো সমস্যা থাকে আমাকে কমেন্ট করে জানাবে। আজকে আমরা আলোচনা করব গিরিখাত ও ক্যানিয়নের পার্থক্যটা জানার আগে সংজ্ঞাটা ভালো করে বুঝে নাও, তাহলে পার্থক্যটা একবারে ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা দেখো, গিরিখাত কাকে বলছি না নদী তার পার্বত্য গতিপথে কি করছে না তার নদী উপত্যকাকে কি করছে না পার্শ্বক্ষয় করে ভি আকৃতির উপত্যকা গড়ে তোলে, তখন তাকে বলছি গিরিখাত। আর ক্যানিয়ন নদী যখন শুষ্ক অঞ্চলের উপর দিয়ে প্রবাহিত হয়, নদীর পার্শ্বক্ষয় হয় না, নদীর উপত্যকাটা আই অক্ষরের ন্যায় সৃষ্টি হয়, তখন তাকে বলছি ক্যানিয়ন। আচ্ছা, ব্যাপারটা আর একটু ডিটেলসে বুঝিয়ে দিচ্ছি। নদী যখন পার্বত্য প্রবাহিত হচ্ছে তখন কি হচ্ছে না নদীতে প্রচুর জলের অর্থাৎ ভূমির ঢাল বেশি হওয়ার জন্য জলের শক্তিও বেশি, আর কি না নদীতে প্রচুর নিম্নক্ষয় হয়। নিম্নক্ষয় হলে কী হচ্ছে না পরবর্তীকালে বর্ষা বা বিভিন্ন কারণে কী হচ্ছে আবহবিকার ক্ষয়ীভবনের দ্বারা পার্শ্বক্ষয় করে নদী উপত্যকা ভি অক্ষরের ন্যায় সৃষ্টি হয়, অর্থাৎ পার্শ্বক্ষয় করে নদী উপত্যকা কী করছে ভি অক্ষরের ন্যায় সৃষ্টি হয়, একেই বলছে গিরিখাত। আর শুষ্ক অঞ্চলে তো প্রায় বৃষ্টি হয় না, নদী শুধু তার নিম্নক্ষয় করে থাকে, পার্শ্বক্ষয় প্রায় হয় না, আর নদী উপত্যকা খুব চওড়া হয় না অর্থাৎ সংকীর্ণ হয়। আর পার্শ্বক্ষয় হবে না যেহেতু বৃষ্টি হচ্ছে না, তখন পার্শ্বক্ষয় না হওয়ার জন্য নদী উপত্যকা কী হচ্ছে সংকীর্ণ হচ্ছে এবং অতি গভীর হচ্ছে, একেই বলছি ক্যানিয়ন। আচ্ছা, পার্থক্যটা আমরা বুঝে নিই কাকে বলে। আর্দ্র অঞ্চলে নদী উপত্যকা যখন কী হচ্ছে না গভীর ও সংকীর্ণ হবে তখন তাকে বলছে গিরিখাত। আর শুষ্ক অঞ্চলে নদী উপত্যকা যখন কী হবে না অতি গভীর সংকীর্ণ ও খাড়া হবে, নদী উপত্যকা অনেক গভীর হবে, সংকীর্ণ, বেশি চওড়া হবে না। দেখো এটা কম চওড়া কিন্তু এখানে কতটা চওড়া,
ঠিক আছে, এটা অনেক সংকীর্ণ হবে, তাহলে নদী উপত্যকা গভীর, সংকীর্ণ ও খাড়া অর্থাৎ লম্বভাবে ঢালটা থাকবে, তখন তাকে বলছি ক্যানিয়ন। আচ্ছা, আকৃতি, গিরিখাত ভি আকৃতির হয়ে থাকে আর ক্যানিয়ন আই আকৃতির হয়ে থাকে। ক্ষয়কার্য, এখানে কি হচ্ছে না গিরিখাতে পার্শ্বক্ষয় ও নিম্নক্ষয় দুই বেশি হবে, কিন্তু ক্যানিয়নের ক্ষেত্রে কি হচ্ছে না পার্শ্বক্ষয় কম, অর্থাৎ পার্শ্বক্ষয় প্রায় হয় না, কিন্তু নিম্নক্ষয় অনেক বেশি হয়। ঠিক আছে। অঞ্চল, গিরিখাত আর্দ্র অঞ্চলে সৃষ্টি হয়, ক্যানিয়ন শুষ্ক অঞ্চলে সৃষ্টি হয়। উপনদীর উপস্থিতি, গিরিখাত যেহেতু আর্দ্র অঞ্চলে অবস্থিত, তাহলে কি হবে না পার্শ্ববর্তী অঞ্চল থেকে কি হবে কিছু উপনদী এখানে এসে মিলিত হবে, কিন্তু ক্যানিয়ন যেহেতু শুষ্ক অঞ্চলে অবস্থিত, তাহলে কি হবে না পার্শ্ববর্তী অঞ্চল থেকে উপনদী এসে মিলিত হবে না। আর কি আয়তন, গিরিখাতের আয়তন অনেক বেশি, সে তুলনায় ক্যানিয়নের আয়তন অনেক কম হয়। সংখ্যা, পৃথিবীতে গিরিখাতের সংখ্যা অনেক বেশি, ক্যানিয়নের ক্ষেত্রে পৃথিবীতে ক্যানিয়নের সংখ্যা অনেক কম। আচ্ছা, উদাহরণটা কি লিখবে? উদাহরণটা এটা, পেরুর কলকা নদীর গিরিখাত পৃথিবীর গভীরতম গিরিখাতের উদাহরণ, আর এটা হচ্ছে ক্যানিয়নের ক্ষেত্রে কলোরাডো নদীর গ্র্যান্ড ক্যানিয়ন পৃথিবীর গভীরতম ক্যানিয়নের উদাহরণ। আর তোমরা যদি পার্থক্যের ছবি দিতে চাও, তাহলে এই ছবিটাকে একটু শর্ট করে, অর্থাৎ গিরিখাতের ক্ষেত্রে এই ছবিটা আর ক্যানিয়নের ক্ষেত্রে এই ছবিটা একটু শর্ট করে দেওয়ার চেষ্টা করবে। আর যদি ছবি না দিতে চাও তাহলেও কোনো অসুবিধা নেই, এই 8টা পার্থক্য লিখলেই তোমরা মাধ্যমিকের ক্ষেত্রে 3-এ 3 পাবে, আর গ্র্যাজুয়েশনের ক্ষেত্রে 4-এ 4 অবশ্যই পাবে। আজকে আমরা আলোচনা করব নদীর বহন কার্যের প্রক্রিয়াগুলি কি কি। নদীর বহন কার্যের প্রক্রিয়া বলতে গেলে আগে সংজ্ঞাটা একটু দিয়ে দিলে খুব ভালো হয়। সংজ্ঞা, তারপর শর্ত, বহন কার্যের প্রক্রিয়াগুলো পরে ডিসকাস করে দেবে। তাহলে সংজ্ঞা কি না, নদী তার ক্ষয়ীভূত পদার্থগুলিকে কি হচ্ছে না তার জলস্রোতের দ্বারা বাহিত করে মোহনার দিকে নিয়ে আসে, একেই বলছে নদীর বহন কার্য। আচ্ছা, শর্তগুলো কি কি, বহন কার্য কি কি বিষয়ের উপর নির্ভর করে না, নদীর বহন কার্য 4টি বিষয়ের উপর নির্ভর করে। একটি হচ্ছে নদীপথের ঢাল, ঢাল যদি তির্যকভাবে বা আরও বেশি হয় তাহলে কী হবে, ক্ষয়ীভূত পদার্থগুলো তাড়াতাড়ি দ্রুত গতিতে নিচের দিকে নেমে আসবে, মোহনার দিকে চলে যাবে। জলপ্রবাহের আয়তন, নদীতে জলের পরিমাণ যদি অনেক বেশি থাকে তাহলে কী হবে, তার ক্ষয়ীভূত পদার্থগুলোকে বহন করতে খুব সুবিধা হবে। বস্তুভারের পরিমাণ, নদীতে যদি বস্তুভার বেশি থাকে তাহলে সে ধীর গতিতে তার ক্ষয়ীভূত পদার্থগুলোকে বহন করবে। আর বস্তুর আয়তন ও ওজন, বস্তুর আয়তন বেশি হলে এবং ওজন বেশি হলে ক্ষয়ীভূত পদার্থগুলো দ্রুত গতিতে প্রবাহ হতে পারবে না, অর্থাৎ থিতিয়ে পড়তে পারে, অর্থাৎ নদীতে ধীর গতিতে বহন কার্য পরিলক্ষিত হবে। আচ্ছা, নদীর বহন কার্যের প্রক্রিয়াগুলি কি কি? একটা হচ্ছে দ্রবণ প্রক্রিয়া, দ্বিতীয় ভাসমান, তৃতীয় লম্ফদান, চতুর্থ আকর্ষণ প্রক্রিয়া। দ্রবণ প্রক্রিয়া ব্যাপারটা কি না, নদী তার প্রবাহ পথে কোথাও যদি লবণ শিলা, চুনাপাথর বা জিপসাম পেয়ে থাকে তাহলে কী হবে, এই পদার্থগুলোকে কি করবে না দ্রবীভূত করে তার জলের সঙ্গে মোহনার দিকে বাহিত করবে, একেই বলা হচ্ছে দ্রবণ প্রক্রিয়ায় বহন। ভাসমান প্রক্রিয়া কি না, ভাসমান প্রক্রিয়া অপেক্ষাকৃত সূক্ষ্ম সূক্ষ্ম বালি, পলি, কাদাকণা এগুলোকে কি হবে না নদী তার জলস্রোতের দ্বারা প্রবাহ পথে ভাসিয়ে ভাসিয়ে বহন করবে, নিয়ে চলে যাবে, এগুলোকে হচ্ছে ভাসমান প্রক্রিয়ায় বহন। অর্থাৎ নদী তার ক্ষয়ীভূত পদার্থগুলোকে অপেক্ষাকৃত সূক্ষ্ম সূক্ষ্ম নুড়ি, বালি, পলি এগুলোকে ভাসমান অবস্থায় জলে ভাসিয়ে স্থান পরিবর্তন করবে, একে বলছে ভাসমান প্রক্রিয়া। তিনি হচ্ছে লম্ফদান প্রক্রিয়া। লম্ফদান প্রক্রিয়া ব্যাপারটা কি, লম্ফদান মিন্স লাফিয়ে লাফিয়ে প্রবাহিত হবে পদার্থগুলো, অর্থাৎ অপেক্ষাকৃত মাঝারি টাইপের শিলাখণ্ড, নুড়ি, বালি, পাথর এগুলো কি হচ্ছে না নদীর তলদেশে একবার পড়বে, আবার ডব খেয়ে আবার লাফাবে, লাফিয়ে লাফিয়ে প্রবাহিত হবে, একেই বলছে লম্ফদান প্রক্রিয়ায় বহন। আকর্ষণ প্রক্রিয়া, নদী যে পদার্থগুলোকে ভাসমান অবস্থায় নিয়ে যেতে পারবে না অথবা লম্ফদান প্রক্রিয়াও সম্ভব নয়, অপেক্ষাকৃত আরও বড় বড় বোল্ডারগুলোকে কি করবে না নদী তার আকর্ষণের দ্বারা অর্থাৎ জলস্রোতের দ্বারা পদার্থগুলোকে কি হবে গড়িয়ে 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 গড়িয়ে
অর্থাৎ তলদেশ বরাবর গড়িয়ে গড়িয়ে নিয়ে যাবে। এটা হচ্ছে আকর্ষণ প্রক্রিয়ায় বহন। আজকে আমরা আলোচনা করব ভারতে নগরায়নের সমস্যা। এটা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের জন্য ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন। তোমরা এই কোশ্চেনটা ভালো করে তুলে নিয়ে পড়াশোনা করবে, ঠিক আছে? মাধ্যমিকের জন্য এটা 3 নম্বরের কোশ্চেন। মাধ্যমিকে পড়ে ভারতে নগরায়নের 3টি সমস্যা লেখো। তোমরা 3টে বা 4টে ভালো করে তুলে নিবে, তুলে নিয়ে পড়াশোনা করবে। দেখো, বর্তমানে আমরা এমন একটি যুগে বাস করছি যেখানে নগরায়নের হাত ধরে বহু সমস্যা সমাজকে জর্জরিত করেছে। যেমন কি হচ্ছে অপরিকল্পিত নগরায়ন। অপরিকল্পিত নগরায়ন ব্যাপারটা কি না, নগরায়নের ফলে ভারতের শহরগুলির অপরিকল্পিত বিস্তার ঘটেছে। অর্থাৎ কোনো কিছু পরিকল্পিতভাবে বিস্তার হয়নি, যেদিকে যেমন খুশি একটা আকার নিয়ে গড়ে উঠছে শহরটা। এর ফলে কী হচ্ছে না, শহর ও নগরের উপকণ্ঠে কী হচ্ছে না, ঘিঞ্জি ও বস্তি বসতি গড়ে উঠছে। এই সব শহরগুলো বিদেশে বেশি লক্ষ্য করা যায়। যেমন হচ্ছে নিউ ইয়র্ক, সাও পাওলো, এইসব শহরগুলো কী হচ্ছে না, বিভিন্নভাবে একটা বিচ্ছিরি আকৃতি নিয়ে গড়ে উঠছে, যেদিকে খুশি বিস্তার ঘটেছে। আচ্ছা, আবাসন সমস্যা। বিপুল পরিমাণ গ্রামীণ জনসংখ্যার পরিব্রাজনের ফলে বসতবাড়ির সমস্যা তীব্র আকার ধারণ করেছে। এটা দেখো, দুটো আমি স্ট্যাটিস্টিক্স দিয়ে দিয়েছি, তোমরা যদি পারো এগুলো ব্যবহার করার চেষ্টা করবে। 39% কি হচ্ছে না, বিবাহিত দম্পতি তাদের বাড়িঘরের সমস্যা আছে, অর্থাৎ বাড়িঘর নেই। আর কি না, 35% পরিবার একটি মাত্র কক্ষে বসবাস করে, অর্থাৎ এক রুম বিশিষ্ট বাড়িতে 35% পরিবার বসবাস করে ভারতে। আচ্ছা, সামাজিক অর্থনৈতিক ফাঁদ। এই ব্যাপারটা কি না, নগরায়নের ফলে ধনী ও দরিদ্রের মধ্যে সামাজিক অর্থনৈতিক ব্যবধান বৃদ্ধি পাচ্ছে। এই যে সামাজিক অর্থনৈতিক ব্যবধান বৃদ্ধি পাচ্ছে, এই ব্যাপারটা কি না, শহরে ধনী ব্যক্তি আরও বেশি ধনী হচ্ছে এবং গরিব ব্যক্তি আরও বেশি গরিব হয়ে যাচ্ছে। এর জন্য কি হচ্ছে না, ইকোনমিক গ্যাপ বেড়ে যাচ্ছে। এটা হচ্ছে সামাজিক অর্থনৈতিক ফাঁদ। আচ্ছা, জনঘনত্ব আর বেকারত্ব, এই দুটো কারণ আমি একসঙ্গে ব্যাখ্যা করে দিচ্ছি। দেখো, এটা হচ্ছে কোনো একটা শহর আর পার্শ্ববর্তী সব ভিলেজ, এগুলো হচ্ছে চারধারে ভিলেজ। এই ভিলেজ এলাকা থেকে মানুষ কী হচ্ছে শহরে কেন আসে না, কাজের সন্ধানে, পড়াশোনার জন্য বা আরও বেশি উন্নত জীবন ধারণের জন্য কী হচ্ছে না, শহরের কেন্দ্রের দিকে ছুটে আসে। এর কারণে কী হচ্ছে না, শহর অঞ্চলে জনঘনত্ব বৃদ্ধি পায়। অর্থাৎ জনঘনত্ব যে ছিল সেটা আগের থেকে অনেক বেশি বৃদ্ধি পায় এইসব গ্রামীণ মানুষের পরিব্রাজন করার জন্য। আর কি হয়, বেকারত্ব। শহরের পার্শ্ববর্তী অঞ্চল থেকে অর্থাৎ ভিলেজ এলাকা থেকে কী হচ্ছে, মানুষ অত্যধিক হারে পরিব্রাজন করার ফলে অর্থাৎ মাইগ্রেশন করার ফলে কী হচ্ছে না, শহরাঞ্চলে বেকারত্ব অবস্থা সৃষ্টি হয়। ভৌমজলের অবনমন ব্যাপারটা কি না, শহরাঞ্চলে অধিক পরিমাণে ভৌমজল উত্তোলনের ফলে কী হচ্ছে না, শহরাঞ্চলে প্রত্যেক বাড়িতে কী হচ্ছে না, একটা করে সাবমার্সিবল থাকে। সেই জন্য অত্যধিক ভৌমজল উত্তোলনের ফলে কী হচ্ছে না, ভৌমজল স্তরের অবনমন ঘটে এবং কি আর্সেনিক দূষণ বৃদ্ধি পায়। পরিবহন সমস্যা। অত্যধিক যানবাহন বৃদ্ধির কারণে কী হচ্ছে না, সিবিডি অঞ্চলে অধিক যানজট সৃষ্টি হয়। এই পরিবেশগত অর্থাৎ পরিবহনগত সমস্যা বৃদ্ধি পায়। সিবিডি ব্যাপারটাকে, সিবিডি হচ্ছে সেন্ট্রাল বিজনেস ডিস্ট্রিক্ট বা কেন্দ্রীয় বাণিজ্য এলাকা বা জেলা। এটা কলকাতার ক্ষেত্রে যদি ধরি তাহলে হচ্ছে বড় বাজার হচ্ছে সিবিডি কলকাতা। সেরকম কি না, কোনো একটা শহর কেন্দ্রের যেখানে হচ্ছে মেন বাণিজ্য এলাকা, যেখানে কী হবে না, বিভিন্ন মাল্টি স্টোরেজ বিল্ডিং থাকবে, সিনেমা হল থাকবে, থিয়েটার হল থাকবে, আরও প্রচুর মানুষের জনসমাগম হয়, সেই সব অঞ্চলকে বলা হচ্ছে কেন্দ্রীয় বাণিজ্য জেলা বা এলাকা। এটা কলকাতার ক্ষেত্রে কী হচ্ছে না, বড় বাজার। আরও বিভিন্ন শহরের ক্ষেত্রে একটা বাজার এলাকা থাকে, সেটাই তার সিবিডি। আচ্ছা, অপরাধ প্রবণতা বৃদ্ধি। এই ব্যাপারটা কি না, শহরাঞ্চলে অত্যধিক জনঘনত্ব বেড়ে যাওয়ার কারণে কী হচ্ছে না, এখানে খুন, রাহাজানি, নারী পাচার, শিশু পাচার প্রভৃতি অসামাজিক ক্রিয়াকলাপ আরও ব্যাপকভাবে ঘটে থাকে। বিদ্যুতের সমস্যা। শহরের মানুষের কী হচ্ছে, ইকোনমিক বৃদ্ধি খুব দ্রুত হয়। এই জন্য কী হচ্ছে না, প্রত্যেক বাড়িতে ফ্রিজ, এসি এইসব থাকার জন্য কী হচ্ছে না, অত্যধিক বিদ্যুতের চাহিদা হয়। এর জন্য কী হচ্ছে না, বিদ্যুতের ঘাটতি দেখা যায় নগরায়ন অঞ্চলে। এই জন্য ঘন ঘন লোড শেডিং এর পরিবেশ সৃষ্টি হয়। পরিবেশের সমস্যা। শহরাঞ্চলে
অধিক শিল্পায়নের কারণে কী হচ্ছে না অম্ল বৃষ্টি অর্থাৎ অ্যাসিড বৃষ্টি দেখা যায়। তপ্ত অঞ্চল অর্থাৎ শহর অঞ্চলে স্বাভাবিক বায়ুমণ্ডলের স্বাভাবিক উষ্ণতা আগের থেকে বেড়ে যায়। আর কি না নর্দমার সমস্যা, জঞ্জাল ব্যবস্থাপনার সমস্যা, এইসব সমস্যা লেগেই থাকে। স্বাস্থ্য সম্পর্কিত সমস্যা এই ব্যাপারটা কি না বড় বড় শহরাঞ্চলে কী হচ্ছে না অত্যধিক বায়ু দূষণ, শব্দ দূষণ, এইসব দূষণের ফলে কী হচ্ছে না মানুষের স্বাস্থ্যের উপর কুপ্রভাব পড়ে। আর শিক্ষা সংক্রান্ত সমস্যা, শহরাঞ্চলে যেহেতু পার্শ্ববর্তী অঞ্চল থেকে বহু মানুষ কাজের আশায়, শিক্ষার আশায়, আরও বেশি অর্থনৈতিক উন্নয়নের আশায় কী হচ্ছে ছুটে আসে। এই জন্য কী হচ্ছে না শহরাঞ্চলে যে তুলনায় যে পরিমাণ স্কুল কলেজ এগুলি ছিল তার থেকে অত্যধিক পরিব্রাজনের ফলে কী হচ্ছে না শিক্ষা সংক্রান্ত সমস্যা পরিলক্ষিত হয়। এগুলি হচ্ছে ভারতের নগরায়নের সমস্যা। আজকে আমরা আলোচনা করব সমুদ্রবায়ু ও স্থলবায়ুর পার্থক্য। সমুদ্রবায়ু ও স্থলবায়ুর পার্থক্যটা বোঝার আগে সংজ্ঞাটা ভালো করে বুঝে নাও, তাহলে পার্থক্যটা ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে। দেখো সমুদ্রবায়ু কাকে বলছি না দিনের বেলায় সূর্যতাপে স্থলভাগ কী করছে না তাড়াতাড়ি উত্তপ্ত হচ্ছে। তাড়াতাড়ি উত্তপ্ত হওয়ার জন্য এখানে নিম্নচাপের সৃষ্টি হচ্ছে, সে তুলনায় সমুদ্র ধীর গতিতে উত্তপ্ত হচ্ছে। এই জন্য এখানে উচ্চচাপ কেন্দ্র অবস্থান করছে। এই অবস্থায় উচ্চচাপের বায়ু অর্থাৎ সমুদ্রভাগ থেকে বায়ু স্থলভাগের দিকে প্রবাহিত হচ্ছে, একেই বলছি সমুদ্রবায়ু। আর স্থলবায়ু ব্যাপারটা কি না রাত্রিবেলা তাপ বিকিরণ করে স্থলভাগ তাড়াতাড়ি শীতল হয়, তাই এখানে উচ্চচাপ কেন্দ্র সৃষ্টি হয়। কিন্তু সে তুলনায় সমুদ্র কিছু উত্তপ্ত আছে, এখানে নিম্নচাপ অবস্থান করছে। এই অবস্থায় স্থলভাগ থেকে শীতল বায়ু সমুদ্রের দিকে প্রবাহিত হয়, তাকে বলছি স্থলবায়ু। আচ্ছা দেখো স্থলবায়ু এই স্থলভাগ থেকে প্রবাহিত হয়ে এখানে উষ্ণ সমুদ্রে আবার উত্তপ্ত হচ্ছে, উত্তপ্ত হয়ে উপরে উঠে যাচ্ছে, উঠে এবার উপর দিয়ে এসে এখানে নামছে, এরকমভাবে একটা সার্কুলেশন হচ্ছে। আর এখানে দেখো সমুদ্র থেকে শীতল বায়ু উষ্ণ স্থলভাগের দিকে প্রবাহিত হচ্ছে, এখানে উত্তপ্ত হয়ে উপর দিকে উঠছে, উঠে আবার এখানে নামছে, এইভাবে একটা সার্কেল কমপ্লিট করছে, অর্থাৎ এইভাবে একটা চক্রাকার পদ্ধতি ঘটছে। সংজ্ঞাটা মোটামুটি ক্লিয়ার করে বুঝতে পারলে। আচ্ছা এবার বায়ু প্রবাহের দিক, সমুদ্র থেকে স্থলভাগের দিকে এই বায়ু প্রবাহিত হয়। আর কি হচ্ছে স্থলভাগ থেকে সমুদ্রের দিকে স্থলবায়ু প্রবাহিত হয়। প্রবাহের সময় দিনের বেলায় সমুদ্র বায়ু প্রবাহিত হয়, আর স্থলবায়ু রাত্রিবেলায় স্থলবায়ু প্রবাহিত হয়। সর্বাধিক বেগটা কি না সারাদিন সমুদ্রবায়ু প্রবাহিত হলেও সন্ধেবেলায় কী হচ্ছে সমুদ্রবায়ুর গতি সব থেকে বেশি থাকে। আর রাত্রিবেলায় স্থলবায়ু প্রবাহিত হলেও কী হচ্ছে না ভোর রাত্রিতে অর্থাৎ ভোর 4টের দিকে হচ্ছে স্থলবায়ুর গতি সব থেকে বেশি হয়। আচ্ছা বায়ুর প্রকৃতি, সমুদ্র বায়ু কী হচ্ছে আর্দ্র প্রকৃতির, আর স্থলবায়ু তুলনামূলকভাবে শুষ্ক প্রকৃতির। আচ্ছা বিস্তার কত না সমুদ্র বায়ুর বিস্তার দেখো নাতিশীতোষ্ণ মণ্ডলে কী হচ্ছে না 15 থেকে 25 কিলোমিটার এলাকা পর্যন্ত কী হচ্ছে সমুদ্রবায়ু প্রবাহিত হয়। আর উষ্ণমণ্ডলের ক্ষেত্রে কত প্রায় 50 কিলোমিটার এলাকা পর্যন্ত সমুদ্রবায়ু প্রবাহিত হয়। আর স্থলবায়ু এর বিস্তার কম, গতিবেগও তুলনামূলকভাবে কম। চিত্রটা দেখো এইভাবে, যদি পারো তোমরা চিত্রটা দেওয়ার চেষ্টা করবে, আর যদি না পারো তাহলেও কোনো ক্ষতি নেই, এটা আমি বোঝানোর জন্য এঁকেছি। আচ্ছা শর্ট করে আরেকবার বলে দিচ্ছি। তার কি হচ্ছে না দিনের বেলায় সমুদ্র ভাগ থেকে যে বায়ু স্থলভাগের দিকে প্রবাহিত হচ্ছে তাকে সমুদ্র বায়ু বলছি, আর রাত্রিবেলায় স্থলভাগ থেকে যে বায়ু সমুদ্রের দিকে প্রবাহিত হয় তাকে বলছি স্থলবায়ু। আচ্ছা প্রবাহের দিক, তাহলে সমুদ্র বায়ু সমুদ্র থেকে স্থলভাগের দিকে প্রবাহিত হয়, আর স্থলবায়ু স্থলভাগ থেকে সমুদ্রের দিকে প্রবাহিত হয়। প্রবাহের সময় সমুদ্রবায়ু দিনের বেলায় প্রবাহিত হয়, স্থলবায়ু রাত্রিবেলায় প্রবাহিত হয়। সর্বাধিক বেগ সন্ধ্যেবেলায় সমুদ্রবায়ুর গতিবেগ সব থেকে বেশি হয়, আর ভোর রাত্রিতে স্থলবায়ুর গতিবেগ সব থেকে বেশি হয়। বায়ুর প্রকৃতি, সমুদ্রবায়ু আর্দ্র প্রকৃতির হয়ে থাকে, আর স্থলবায়ু তুলনামূলকভাবে শুষ্ক প্রকৃতির হয়ে থাকে। আর বিস্তার নাতিশীতোষ্ণ মণ্ডলে সমুদ্রবায়ু কত 15 থেকে 25 কিলোমিটার এলাকা পর্যন্ত বিস্তৃত হয়, আর উষ্ণমণ্ডলে প্রায় 50 কিলোমিটার এলাকা পর্যন্ত সমুদ্রবায়ু প্রবাহিত হয়।
আর স্থলবায়ুর ক্ষেত্রে কি এর বিস্তার কম, গতিবেগও তুলনামূলকভাবে কম। আজকে আমরা আলোচনা করব ক্রান্তীয় ঘূর্ণবাত ও নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতের মধ্যে পার্থক্য। আচ্ছা, ভিত্তি ক্রান্তীয় ঘূর্ণবাত, নাতিশীতোষ্ণ ঘূর্ণবাত। অবস্থান কি না, ক্রান্তীয় ঘূর্ণবাত 5 থেকে 30 ডিগ্রি উত্তর দক্ষিণ অক্ষাংশের মধ্যে সৃষ্টি হয়, আর নাতিশীতোষ্ণ ঘূর্ণবাত 30 থেকে 65 ডিগ্রি উত্তর দক্ষিণ অক্ষাংশের মধ্যে সৃষ্টি হয়। উৎপত্তি ক্রান্তীয় ঘূর্ণবাত সাধারণত কি হচ্ছে না, সমুদ্রের উপরিভাগে সৃষ্টি হয়, আর নাতিশীতোষ্ণ ঘূর্ণবাত প্রধানত স্থলভাগে সৃষ্টি হয়। আচ্ছা, আয়তন ক্রান্তীয় ঘূর্ণবাত আয়তনে কিছুটা ছোট হয় বা আয়তন কম হয়। এর ব্যাস কত, 100 মিটার থেকে 800 কিমি পর্যন্ত হয়। 100 মিটার কার ক্ষেত্রে হয় না, টর্নেডোর ক্ষেত্রে 100 মিটার, আর সর্বোচ্চ 800 কিমি পর্যন্ত হয়। আর নাতিশীতোষ্ণ ঘূর্ণবাত আয়তন অনেক বড়, এর ব্যাস কত, 200 কিমি থেকে 3000 কিমি পর্যন্ত হয়। উৎপত্তির কাল ক্রান্তীয় ঘূর্ণবাত সাধারণত গ্রীষ্মকাল ও শরৎকালে উৎপত্তি হয়, আর নাতিশীতোষ্ণ ঘূর্ণবাত প্রধানত শীতকালে উৎপত্তি হয়। সমচাপ রেখা ক্রান্তীয় ঘূর্ণবাতের সমচাপ রেখাগুলি কি হচ্ছে না, এককেন্দ্রিক ও বৃত্তাকার, আর নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতের সমচাপ রেখাগুলি ভি আকৃতির ও সমানুবর্তী হয়। আচ্ছা, বায়ুর গতি কি হচ্ছে না, ক্রান্তীয় ঘূর্ণবাতে বায়ুর গতি অনেক বেশি হয়, কত না 40 থেকে 400 কিমি পার ঘন্টা, আর নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতে বায়ুর গতি অনেক কম হয়, কত 30 থেকে 50 কিমি পার ঘন্টা। আচ্ছা, ঘূর্ণবাতের কেন্দ্র ক্রান্তীয় ঘূর্ণবাতে কি হচ্ছে না, ঘূর্ণবাতের কেন্দ্র শান্ত থাকে কিন্তু আকাশ নির্মল থাকে, আর নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতের কেন্দ্র কি থাকে, অশান্ত থাকে ও বায়ু ঊর্ধ্বগামী হয়। বিধ্বংসী ক্ষমতা ক্রান্তীয় ঘূর্ণবাতের কি যেহেতু প্রবল গতিতে প্রবাহিত হয়, তাহলে কি এর বিধ্বংসী ক্ষমতা অনেক বেশি, তাহলে এর বিধ্বংসী ক্ষমতা ব্যাপক ও প্রবল, আর নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতে বিধ্বংসী ক্ষমতা বিশেষ নেই। স্থায়িত্ব ক্রান্তীয় ঘূর্ণবাত স্বল্পক্ষণ স্থায়ী, আর নাতিশীতোষ্ণ ঘূর্ণবাত দীর্ঘক্ষণ স্থায়ী হয়। বৃষ্টিপাত ক্রান্তীয় ঘূর্ণবাতে প্রবল বৃষ্টিপাত হয়ে থাকে, কিন্তু নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতে হালকা বৃষ্টিপাত হয়ে থাকে। প্রিয় ছাত্রছাত্রী, আমি নোটটা যথেষ্ট ক্লিয়ার করে বোঝানোর চেষ্টা করলাম। তোমরা যদি একবার ভিডিও দেখে বুঝতে না পারো, 2-3বার ভিডিওটা দেখবে এবং ল্যান্ডস্কেপে ভিডিওটা দেখবে, তাহলে আরও ক্লিয়ার করে ভিডিওটা তোমরা বিভিন্ন মানে সব কিছু ক্লিয়ার করে দেখতে পাবে। তোমরা যদি ল্যান্ডস্কেপ করে দেখো ভিডিওটা, আর পোর্ট্রেট করে দেখলে ওটাতে ক্লিয়ার করে দেখা যাবে না, স্ক্রিন তো ছোট, কিন্তু ল্যান্ডস্কেপ করে দেখলে ভিডিওটা ক্লিয়ার করে দেখতে পাবে। আমার ভিডিওগুলো তোমরা সবাই ল্যান্ডস্কেপে দেখবে, তাহলে অক্ষরগুলো আরও ক্লিয়ারভাবে দেখতে পাবে। এত সময় চ্যানেলে থাকার জন্য ধন্যবাদ।